তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আর এখন কেউ আসবে না মনে হয়। আমরা সন্ধি প্রকরণের একদম অন্তিম পর্যায়ে আছি। আজ হলেই আমাদের সন্ধি প্রকরণ যতটা পড়ার দরকার ছিল আর কি ততটা শেষ হয়ে যাবে। আজই আমরা আবার সম্ভবত কারক প্রকরণও শুরু করতে পারবো। তো আমরা আগের দিনে কিছু কাজ দেওয়া ছিল আমার, ওই কাজগুলো আগে দেখে নিই নাকি? না, কাজগুলো কি শেষে দেখবো? ঢ্রলোপে পূর্বস্য দীর্ঘোণাহ, এই সূত্রটা আমরা শেষ পড়েছিলাম। তারপরে আমাদের কিছু বাড়ির কাজ দেওয়া ছিল, এগুলি সকলেই করেছেন নিশ্চয়ই। স্যার আমি কয়েকটা করতে পারিনি, মানে আমি প্রচুর অসুস্থ, এই জন্য আর কদিন ক্লাস করতে পারিনি স্যার। আচ্ছা, অন্যরা? স্যার আমারও করা হয়নি, পারিনি করতে। ঠিক আছে, তাহলে পরের দিন আমি এই কাজগুলো দেখবো, পরের দিন অবশ্যই সকলে করে আসবেন। আজ তাহলে সেই যে আমরা সূত্র পড়ছিলাম, ঢ্রলোপে পূর্বস্য দীর্ঘোণাহ, এখানে একটা ছোট বিচার আছে। আমাদের যদিও সন্ধি প্রকরণ, সন্ধির ক্ষেত্রে এই ধরনের বিচার খুব একটা উপযোগী নয়, তবুও একটু মানে ব্যাকরণ যেহেতু পড়ছি, সেখানে কি রকম কিছু সিদ্ধান্ত আগের দিন বলছিলাম না, যে সবচাইতে সায়েন্টিফিক ব্যাকরণ মানে পাণিনিকে অনেক পাশ্চাত্য বিদ্বানরা বলেছে সবচাইতে, মানে এখনো পর্যন্ত সবচাইতে যদি মানে আহ, সবচাইতে নলেজেবল পার্সন যদি বলতে হয়, মানে আইকিউ আর কি, তাহলে সেটা হচ্ছে পাণিনি। কিরকম করে? তো আমি অনেক আগে বলেছি যে একটা সূত্রের জায়গা যদি শুধুমাত্র আমরা চেঞ্জ করে দিই, সূত্রটা যে ক্রমে বলা হয়েছে সেই ক্রম থেকে যদি একটা সূত্র আমরা জায়গা চেঞ্জ করে দিই, পুরো ব্যবস্থাটাই বিগড়ে যাবে। মানে এরকম ভাবে মাথাতে পরিকল্পিত ভাবে সাজানো আছে। একটা ভাষাকে নিয়ন্ত্রিত করা অতটা মানে সহজ কাজ নয়। সেখানে অত কম সূত্রের মাধ্যমে আবার প্রায় 4000 সূত্র আছে। সেই তার মাধ্যমে সম্পূর্ণ একটা ভাষাকে, একটা ভাষা বলতে সংস্কৃত ভাষা, তার মধ্যে লৌকিক ভাষা আর বেদের ভাষা, বৈদিক ভাষা, সেই দুই ভাষাকেই কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব নয়। তার জন্য একটা সূত্রে যদি স্থান পরিবর্তন করে দিই, তাহলে কিন্তু পুরো বিষয়টা ঘেটে যাবে। কি করে? তো সেই বিষয়টা আজকে আমরা ভালো করে বুঝতে পারবো। ঢ্রলোপে পূর্বস্য দীর্ঘোণাহ, এই জায়গাতে আমাদের মানে রোরি যে সূত্রটা আমরা পড়েছি, সেই রোরি সূত্রটার ক্ষেত্রেই আমাদের বিশেষভাবে এখানে একটা প্রক্রিয়া আছে। সবাই রূপটা আমরা শুনেছি, আমরা বলি মনোবাঞ্ছা, মনোরথ, বলেছি কিনা? আমরা এই শব্দটা সবাই জানি, মনোরথ বা মনোবাঞ্ছা ইত্যাদি শব্দটা। হ্যাঁ, হ্যাঁ। এখনই করি? কখন করি? কাল পরীক্ষা তো, আমি দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। তো তো মনোরথ এই রূপটা সিদ্ধি করার জন্য একটা কিছু আমাদের প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা আমরা দেখব। এগুলো আমরা দেখেছিলাম। এখন মনস রথ, এই অবস্থাতে মনোরথ এই শব্দটাকে আমরা যদি ভাঙি, তাহলে মনস রথ এরকম পাবো। ঠিক আছে? মনোরথ মানে হচ্ছে মনের যে ইচ্ছা, সেটাকে মনোরথ বলছি আমরা। তো মনস রথ এই রকম অবস্থাতে মনস এটা হচ্ছে শান্ত পদ। ঠিক আছে? মনস এটা কি? শান্ত পদ। এই জন্যে সকারান্তস্য পদস্য অন্তস্য অলহ রুহু ভবতি শশশুষ রু, এই সূত্রের দ্বারা এখানে মনস এর যে অন্তিম সকার, তার স্থানে রু চলে আসছে। রু এসে পরে তার স্থানে রু এর উকারটার ঈদ সংজ্ঞা লোপ হয়ে যায়। মনর রথ, এরকম অবস্থা আমাদের আছে। ঠিক আছে? মনস রথ, এরকম অবস্থা আমাদের আছে। এখন এই অবস্থাতে আমরা দুটো সূত্র পড়েছি, একটা হচ্ছে হসিচ আর একটা হচ্ছে রোরি।
হুম, হর্ষিচ এই সূত্রের অর্থ কি কেউ বলতে পারবেন? দেখে হলেও। আগের দুটো তো পড়া নেই ক্লাস, ওই জন্য আমি সমস্ত পারবো না হুম, বলতে। কেউ বলতে পারবেন হর্ষিচ সূত্রের অর্থ? স্যার হ্রস্ব আকারের পরে হস থাকলে রুইয়ের স্থানে হস্যু হবে। কি হ্রস্ব ওকারের পরে? যদি হস থাকে, হ্রস্ব ওকারের পরে হস থাকবে না রুইয়ের পরে হস থাকবে? রুইয়ের স্থানে আর কি, তাহলে হস্যু হবে। হ্রস্ব ওকারের পর হুম, যদি রু থাকে, তারপরে যদি হস থাকে, তাহলে হস্যু হবে। তা কি হবে? হ্রস্ব উ হবে রুইয়ের স্থানে। হ্যাঁ, রুইয়ের জায়গায়, হ্যাঁ। ঠিক আছে। তো এখন আমরা দেখবো মনর রথ এই অবস্থাতে মন, এখানে যে নয়ের পরে অকারটা আছে সেটা হ্রস্ব অ, তারপরে রু আছে, আর রুয়ের পরে যে রথ আর রেপটা আছে সেই রেপটা হস প্রত্যাহারে পড়ছে, পড়ছে কিনা? রথ এর যে রেপটা আছে সেটা হস প্রত্যাহারের মধ্যে পড়ছে কিনা? হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ পড়ছে। তাহলে মন, এখানে নকারের উত্তর যে অ আছে সেটা হ্রস্ব হ্রস্ব অ এর পরে আমাদের রু আছে, তারপরে হস প্রত্যাহারস্থ বর্ণ আছে। তাহলে এখানে হ্রস্ব অকারের পরে যে রু আছে তার স্থানে কি হবে? হবে। উ হবে, তাই তো? বোঝা গেছে কিনা অতটা? যে এখানে হস্যিজ এই সূত্রের দ্বারা উ, রেফের স্থানে উ প্রাপ্ত হচ্ছে। অতদূর সকলেই বুঝতে পেরেছেন কিনা? স্যার বলছি রু তো থাকছে না স্যার, রয় হলন থাকছে। মানে ওটাই রু, রয় হলন্তটা রু, রুয়েরই তো রেফট নাকি? রুয়ের যে হ্যাঁ উকার স্যার, সেটা ওটা তো clear হয়ে গেল তো। রুয়ের উকারটা অনুবন্ধ, এই জন্য রেফটাকেও আমরা রু বলবো। আচ্ছা স্যার। হুম, তাহলে এখানে আমাদের হস্যিজ এই সূত্রের দ্বারা রেফের স্থানে উ প্রাপ্ত হচ্ছে কিনা? হচ্ছে কিনা? রেফের স্থানে উ প্রাপ্ত হচ্ছে কিনা? স্যার, হ্যাঁ বোঝা গেল? স্যার। আচ্ছা, তো এখানে হর্ষিজ এই সূত্র প্রাপ্ত হচ্ছে। ঠিক এমনই আমরা আরেকটা সূত্র পড়েছিলাম, রো রি। রো রি এই সূত্রের অর্থ কি ছিল? রেফের পরে রেফ থাকলে পূর্বের রেফটা লোপ পেয়ে যাবে। লোপ পেয়ে যায়। এখানে আমরা সেরকম অবস্থা পাচ্ছি কিনা? মনর রথ এই জায়গাতে রেফের পরে রেপ আছে, তাহলে পূর্বের যে রেপ মানে মনর এখানে যে রেপটা আছে তার লোপ প্রাপ্ত হচ্ছে। হচ্ছে তো? হচ্ছে কিনা? হ্যাঁ স্যার, হচ্ছে তো। হুম। তা এইখানে মনস রথ এই অবস্থাতে আমাদের দুটো সূত্র যুগপৎ প্রাপ্ত হয়েছে, হসিচ রো রি। এখন কোন সূত্রটার দ্বারা আমরা এখানে কাজ করব? ঠিক আছে, কোন সূত্রের দ্বারা আমরা এখানে কাজ করব? দুটো সূত্র যুগপৎ প্রাপ্ত হয়েছে, এরকম অনেক জায়গাতেই দুটো করে সূত্র যুগপৎ প্রাপ্ত আছে, এরকম অনেক জায়গাতে আছে। তো সেই সকল জায়গাতে নিয়ম করার জন্য আচার্য পাণিনি একটা সূত্র করেছেন, বিপ্রতিষেধে পরম কার্যম। বিপ্রতিষেধে পরম কার্যম। ঠিক আছে, বিপ্রতিষেধে পরম কার্যম। বিপ্রতিষেধে এখানে সপ্তমী আছে, এটা হচ্ছে নিয়ম সূত্র বলা হয়। নিয়ম সূত্র, নিয়ম করা হচ্ছে এর দ্বারা। হ্যাঁ, তো বিপ্রতিষেধে এই সূত্রে তিনটা পদ আছে, বিপ্রতিষেধে পরম কার্যম। ঠিক আছে, বিপ্রতিষেধে সপ্তমীর এক বচন আছে,
পরম প্রথমার এক বচন, কার্যম এটাও প্রথমার এক বচন। বিপ্রতিষেধ শব্দ তার সপ্তমীর এক বচন হচ্ছে বিপ্রতিষেধে। এখন বিপ্রতিষেধ মানে কি? বিপ্রতিষেধ মানে হচ্ছে তুল্য বল বিরোধ। বিপ্রতিষেধ মানে কি? তুল্য বল বিরোধ। বিপ্রতিষেধের অর্থ কি হলো তাহলে? তুল্য বল বিরোধ। হুম, তাহলে বিপ্রতিষেধে মানে কি হলো? তুল্য বল বিরোধে। বিপ্রতিষেধে মানে তুল্য বল বিরোধে। বিরোধে, ঠিক আছে। তুল্য বল বিরোধ এর মানে কি? তো এর মানে হচ্ছে যে দুটো সূত্র পরস্পর একসঙ্গে প্রাপ্ত হয়েছে আর সেই দুটো সূত্র আলাদা আলাদা ভাবে অন্য অন্য জায়গাতে তাদের উদাহরণ সম্ভব, ঠিক আছে। তো সেটাকে এখানে নিচে একটা লাইনে বলা হয়েছে তুল্য বল বিরোধ মানে কি সেটা বোঝানোর জন্য কি বলা হয়েছে? অন্যত্র অন্যত্র লব্ধাবকাশয়োঃ, মানে অন্যত্র অন্যত্র, অন্য একটা জায়গাতে যদি কোনো সূত্র কোনো একটা লক্ষ্য সাধন করেছে, কোনো একটা কাজ করেছে, কোনো একটা উদাহরণে গিয়ে কাজ করেছে, ঠিক আছে, যে দুটো সূত্র যুগপৎ প্রাপ্তি হচ্ছে আর কি, তাদের মধ্যে তুল্য বল বিরোধ আছে কিনা সেটা দেখার জন্য কি করতে হবে? দেখতে হবে সেই দুটো সূত্র অন্যান্য জায়গাতে আলাদা আলাদা জায়গাতে চরিতার্থ কিনা, আলাদা আলাদা জায়গাতে কোনো লক্ষ্যকে সাধন করেছে কিনা, ঠিক আছে। সেরকম যদি আলাদা আলাদা জায়গাতে কোনো লক্ষ্য সাধন করে থাকে, তারপরে সেই রকম দুটো সূত্রের যদি একত্র এক স্থানে প্রাপ্তি হয়, সেটাকে আমরা কি বলি? তুল্য বল বিরোধ বলি, ঠিক আছে। তাহলে তুল্য বল বিরোধ কাকে বলবো? কে বলতে পারবেন? কেউ একজন বাংলাতেই বলতে হবে। স্যার বলবো? হুম, যে দুটি সূত্র পরস্পর প্রাপ্ত হয়েছে, আহ, সেটা যদি অন্যত্র জায়গায় প্রাপ্ত হয়ে মানে উদাহরণের সৃষ্টি করতে পারে, আহ, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন স্থলে চরিতার্থ হতে পারে, তাহলে তাটাকে বিপ্রতিষেধ বলা হয়ে থাকে। তুল্য বল বিরোধ বলা হয়, ঠিক আছে। তুল্যবল বিরোধ, হ্যাঁ। হ্যাঁ, এরকমই। যেমন আমরা এখানে স্যার তুল্য বল, আরেকবার একটু বলবেন? হুম স্যার হুম হুম। আরেকবার একটু বলুন এই শব্দটা মানেটা। আমি বলবো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুল্য বল বিরোধ মানে বললাম যে দুটি সূত্র অন্যান্য জায়গাতে লক্ষ্য সাধন করেছে, অন্যান্য জায়গাতে মানে তাদের অন্য উদাহরণ আছে, ঠিক আছে। সেরকম দুটো সূত্রে যদি এক জায়গায় এক স্থানে প্রাপ্তি হয়, তাহলে তখন আমরা সেই দুটি সূত্রের মধ্যে তুল্য বল বিরোধ আছে বলে মনে করি। যেমন হসিচ আর রোরি এই দুটো সূত্র, হসিচ এই সূত্রের উদাহরণ কি আছে? কে বলতে পারবেন? সে শিব বন্ধ। হ্যাঁ, শিব বন্দ্য। রোরি এর উদাহরণ কি আছে? হরিশ যুক্ত রম্য। হরি রম্য, ঠিক আছে। তাহলে হসিচ আর রোরি এই দুটো সূত্র তারা অন্যান্য জায়গাতে, হসিচ শিববন্ধু এই জায়গাতে, রোরি হরিরম্য এই জায়গাতে নিজের কাজ করে চরিতার্থ, নিজের কাজ করেছে কিনা, সেই এমন দুটি সূত্র এক স্থানে প্রাপ্ত হয়েছে। কোন স্থানে প্রাপ্ত হয়েছে? মনর রথ এই জায়গাতে প্রাপ্ত হচ্ছে। তার জন্য হসিচ আর রৌরি এই দুটো সূত্রের মধ্যে পরস্পর তুল্য বল বিরোধ আছে। তুল্য বল বিরোধ আছে কিনা? হ্যাঁ। ঠিক আছে। তো
এই হচ্ছে তুল্য বল বিরোধ। এখন সকলেই তুল্য বল বিরোধ কি বলতে বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার, আর বলতে পারবেন? আমি চেষ্টা করতে পারি। বলুন একবার। যে যে দুটো সূত্র আহ, নিজের মানে আমি আমার মতন করে বলছি, হ্যাঁ হ্যাঁ যে যে দুটো সূত্রের নিজস্ব উদাহরণ আছে এবং সেগুলো অ্যাপ্লাই করা যায়, কিন্তু আবার এমন কিছু উদাহরণ রয়েছে যেগুলো ওই দুটো সূত্রকেই ওই উদাহরণে ফেলা যেতে পারে। এরকম সূত্রগুলোকে বলা হয় তুল্য বল বিরোধ। হ্যাঁ, সেই দুটি সূত্রের মধ্যে তুল্য বল বিরোধ আছে, ঠিক আছে? হ্যাঁ, মানে সাধারণভাবে বলতে গেলে যে দুটি সূত্রের অন্য আলাদা আলাদা উদাহরণ আছে এমন দুটি সূত্রের আলাদা আলাদা উদাহরণ আছে এমন দুটি সূত্রের একটি উদাহরণে যদি প্রাপ্তি হয় তাহলে সেই দুটি সূত্রের হ্যাঁ। মধ্যে বলতে হবে তুল্য বল বিরোধ আছে, তুল্য বল বিরোধ আছে। ঠিক আছে? তো সেই রকম তুল্য বল বিরোধ যদি থাকে তাহলে কি করতে হবে? তো সেই নিয়ম করার জন্য এই সূত্রটা বলছে কি বিপ্রতিষেধে পরম কার্যম। বিপ্রতিষেধে মানে তুল্য বল বিরোধে, মানে তুল্য বল বিরোধ যদি উপস্থিত হয় তাহলে পরম কার্যম স্যাৎ, যেটা পরসূত্র, যে দুটো সূত্রের মধ্যে তুল্য বল বিরোধ হচ্ছে তার মধ্যে যেটা পরসূত্র তাকে নিয়েই কাজ করতে হবে। পরসূত্র বলতে অষ্টাধ্যায়ীর ক্রমে যেটা পরসূত্র আছে সেই পরসূত্রকে নিয়েই কাজ করতে হবে। বোঝা গেল? এবারে আমরা এখানে উদাহরণ দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সূত্র একসঙ্গে প্রাপ্ত ছিল, মনর রথ এই জায়গাতে দুটো সূত্র একসঙ্গে প্রাপ্ত ছিল কিনা? হ্যাঁ, হসিচা আর হসিচ আর রোরি। তো আমাদের রোরি। হসিচ আর রোরি এই দুটার মধ্যে তুল্য বল বিরোধ আছে। তুল্য বল বিরোধ হলে কি বলেছিলাম, যেটা পরসূত্র তাকে নিয়ে কাজ করব। এখন এই দুটো সূত্রের সংখ্যা এখানে দেওয়া আছে। ষষ্ঠ অধ্যায় প্রথম পাদ 110 নম্বর সূত্র হচ্ছে হসিচ রোরি, অষ্টম অধ্যায় তৃতীয় পাদের 14 নম্বর সূত্র হচ্ছে রোরি। এই দুটো সূত্রের মধ্যে পরসূত্র কোনটা? রোরি। রোরি, ঠিক আছে? তো এখানে রোরি আমাদের প্রাপ্ত হচ্ছে। এখন রোরি যদি প্রাপ্ত হয়ে যায়, রোরি সূত্রের অর্থ কি? রোরি সূত্রের অর্থ কি? সূত্রের অর্থটা হচ্ছে যে রেফের পরে রেফ থাকলে পূর্বের রেফটা লোপ হবে। তাহলে এখানে হচ্ছে কি রেফের লোপ প্রাপ্ত হয়ে যাচ্ছে। রেফের যদি লোপ হয়ে যায় কি হবে? মন যুক্ত রথঃ, তারপরে ঢ্র লোপে পূর্বস্য দীর্ঘ অনহ মনা রথঃ, এরকম অনিষ্ট রূপ চলে আসবে। ঠিক আছে? কি হয়ে যাবে? অনিষ্ট রূপ হয়ে যাবে। আমাদের কিরকম রূপ ইষ্ট? এই রূপটা হচ্ছে ইষ্ট, এটা সাধু রূপ মনোরথঃ, কিন্তু কিরকম প্রাপ্ত হয়ে যাবে? মনারথঃ, এরকম অনিষ্ট রূপ চলে আসবে। তো সেই জন্যে আমাদের আরেকটু এখানে নিয়ম করা হয়েছে, ঠিক আছে? সেই নিয়মের জন্য আরেকটা সূত্র আসছে আমাদের পূর্বত্রা সিদ্ধম, ঠিক আছে? এই সূত্রটা আমাদের একদম ঠিকঠাক করে বুঝতে হবে। এবারে একটু বোঝা গেল তো যে সূত্রের স্থান চেঞ্জ করে দিলে কিরকম দোষ হয়ে যাবে। একটা সূত্রের স্থান এরকম যদি পরিবর্তন করে দিই পুরো একদম এদিক ওদিক হয়ে যেতে পারে। তো এই সকল বিষয় আছে। আর পূর্বত্র সিদ্ধম আরেকটা আমি বলছি। তো এখন এখানে আমাদের রোরি প্রাপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ইষ্ট হচ্ছে হসিচ, এই সূত্রটা যাতে কাজ করে। তো এই জন্য আমাদের বিশেষভাবে একটা নিয়ম করা হচ্ছে। তার জন্য একটা আমাদের এই জিনিসটা বুঝতে হবে, অষ্টাধ্যায়ী কি ক্রম আছে সেটা বুঝতে হবে। অষ্টাধ্যায়ীতে টোটাল 8টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ে 4টা করে পাদ আছে। সেই পাদের মধ্যে
প্রথম অধ্যায়ে এরকম কিছু সূত্র, প্রথম অধ্যায়ের প্রথম পাদে কিছু সূত্র আছে, দ্বিতীয় পাদে কিছু সূত্র আছে, তৃতীয় পাদে কিছু সূত্র আছে, চতুর্থ পাদে কিছু সূত্র আছে, ঠিক আছে। আবার দ্বিতীয় অধ্যায়ের এরকম 4টা পাদ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সেখানে প্রত্যেকটা পাদের মধ্যে এক একটা সূত্র, আমরা ক্রমসংখ্যাটা আগে এরকম ভাবে দেখলাম। ষষ্ঠ অধ্যায় প্রথম পাদ 110 নম্বর সূত্র, অষ্টম অধ্যায় তৃতীয় পাদ 14 নম্বর সূত্র। তো সেরকমই প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, এরকম টোটাল 8টা অধ্যায় আছে। 8টা অধ্যায়ের মধ্যে টোটাল 4টা করে পাদ আছে, টোটাল 32টা পাদ, ঠিক আছে। এই হচ্ছে অষ্টাধ্যায়ী গ্রন্থের মধ্যে, সেখানে কিভাবে অধ্যায় টধ্যায় আছে এগুলো। তো এই যে প্রথম থেকে 7 নম্বর অধ্যায় আর অষ্টম অধ্যায়ের প্রথম পাদ নিয়ে একটা ভাগ করা হচ্ছে অষ্টাধ্যায়ীর, আর অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পাদ থেকে চতুর্থ পাদ পর্যন্ত একটা অংশ, এরকম অষ্টাধ্যায়ীকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম ভাগটা কি? প্রথম অধ্যায় থেকে, সকলে মন দিয়ে শুনবেন কিন্তু, প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ের প্রথম পাদ পর্যন্ত 7টা অধ্যায় আর অষ্টম অধ্যায়ের একটা পাদ, এটা হচ্ছে একটা ভেদ। আর দ্বিতীয় ভেদ হচ্ছে অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পাদ থেকে চতুর্থ পাদ পর্যন্ত 3টা পাদ থাকছে সেখানে। তো যে 3টা পাদ থাকছে তার সেই অংশটাকে আমরা ত্রিপাদী বলে জানবো। কি বলে জানবো? ত্রিপাদী, ঠিক আছে। কি বলে জানবো? ত্রিপাদী। আর প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ের প্রথম পাদ পর্যন্ত যে অংশটাকে বললাম, সেখানে টোটাল 7টা অধ্যায় আছে আর একটা পাদ আছে, এই জন্য সপাদ সপ্তাধ্যায়ী সেটাকে বলবো। কি বলবো? সপাদ সপ্তাধ্যায়ী। কি বলা হলো তাহলে? সপাদ সপ্তাধ্যায়ী। তাহলে প্রথম থেকে অষ্টম অধ্যায়ের প্রথম পাদ পর্যন্ত পোরশনটাকে কি বলবো আমরা? সপাদ অষ্টাধ্যায়ী। সপাদ সপ্তাধ্যায়ী। 7টা অধ্যায় আছে। সপ্তাধ্যায়ী, হ্যাঁ 7টা। হ্যাঁ, সপাদ মানে পাদের সহিত একটা পাদ আর 7টা অধ্যায়, এই জন্য সপাদ সপ্তাধ্যায়ী। আর দ্বিতীয় পোরশনটা হচ্ছে যেটা অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পাদ থেকে চতুর্থ পাদ পর্যন্ত 3টা পাদ থাকছে, এই জন্য ত্রিপাদী। কি বলবো? ত্রিপাদী। বোঝা গেছে কিনা? তাহলে তো দুটো অংশেই ভাগ করা হচ্ছে, হ্যাঁ, দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় প্রথম পাঠ পর্যন্ত একটা অংশ, আর অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পাঠ থেকে চতুর্থ পাঠ পর্যন্ত একটা অংশ। হ্যাঁ। প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ের প্রথম পাদ পর্যন্ত পোরশনটার নাম হচ্ছে সপাদ সপ্তাধ্যায়ী, আর শেষের অংশটার নাম হচ্ছে ত্রিপাদী, ঠিক আছে। এরপরে মাঝে যেরকম প্রথম অধ্যায় প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এরকম ওগুলো তো আছেই। হ্যাঁ, আমাদের প্রকৃত যে সূত্রটা আসছে পূর্বত্রা সিদ্ধম, সেই সূত্রটার জন্য এরকম ভাগটা আমাদের দরকার, ঠিক আছে। এরপর আমরা পূর্বত্রা সিদ্ধম এই সূত্রটাকে দেখব। এখন সূত্র আসছে পূর্বত্রা সিদ্ধম। পূর্বত্রা সিদ্ধম সূত্রের সংখ্যাটাও আমাদেরকে একটু জেনে রাখা দরকার। এই সূত্রটা কোথায় আছে? তাহলে অষ্টম অধ্যায়ে দ্বিতীয় পাদে প্রথম সূত্র, ঠিক আছে। পূর্বত্রা সিদ্ধম, অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পাদের প্রথম সূত্র। এই সূত্রে 2টি পদ আছে, একটা হচ্ছে পূর্বত্র আর একটা হচ্ছে অসিদ্ধম। সন্ধি করলে কি হয়েছে? এখানে পূর্বত্রা সিদ্ধম এরকম রূপ হয়েছে। পূর্বত্র এটা হচ্ছে একটা অব্যয়, যেমন সর্বত্র, অন্যত্র, তত্র, যত্র একটা অব্যয়, ঠিক তেমনি পূর্বত্র এটা হচ্ছে একটা অব্যয়। আর অসিদ্ধম এখানে এটা হচ্ছে সুবন্ত পদ, প্রথম আর একবচন আছে এখানে। অসিদ্ধম বলতে, অসিদ্ধম এই পদটার অর্থ হচ্ছে অসিদ্ধবৎ,
অসিদ্ধ বধ মানে অসিদ্ধের মতো। পূর্বত্র এখানে সপ্তমী অর্থে তরল প্রত্যয় করা হয়েছে, পূর্ব যার অর্থ হচ্ছে পূর্বস্মিন, পূর্বস্মিন, ঠিক আছে। পূর্ব শব্দ তার সপ্তমীর একবচনে কি রূপ হয়? পূর্বস্মিন। এই সূত্রে কর্তব্যে পরম শাস্ত্রম, এগুলো কি হচ্ছে? অধ্যাহার করা হচ্ছে পূর্বস্মিন কর্তব্যে পরম শাস্ত্রম, ঠিক আছে। পূর্বস্মিন কর্তব্যে পরম শাস্ত্রম। এখন পূর্বস্মিন কর্তব্যে, পূর্বস্মিন বলতে কি বুঝবো আমরা? পূর্বস্মিন কর্তব্যে মানে আগের সূত্র থেকে। এর আগে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব পূর্বোত্তর। এর আগে কি আছে? কোন পোর্শনটা আছে? এই তো সূত্রে এক নম্বর অধ্যায়, 1 নম্বর অধ্যায়ের প্রথম পাঠ থেকে 8 নম্বর অধ্যায় যেটা আছে আর কি, ওই সপাদ। সপাদ সপ্তাধ্যায়ী, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য পূর্বস্মিন বলতে সপাদ সপ্তাধ্যায়ীস্থে, ঠিক আছে। পূর্বস্মিন বলতে সপাদ সপ্তাধ্যায়ীস্থে, ঠিক আছে। পূর্বস্মিন কর্তব্যে মানে সপাদ সপ্তাধ্যায়ীস্থ সূত্রজন্য কার্যে কর্তব্যে, ঠিক আছে। বা পূর্বস্মিন শাস্ত্রে কর্তব্যে, পূর্বস্মিন বলতে পূর্বস্মিন শাস্ত্রে কর্তব্যে, পূর্বস্মিন শাস্ত্রে মানে সূত্রে। সূত্রে কর্তব্যে, পূর্বস্মিন শাস্ত্রে কর্তব্যে পরম শাস্ত্রম অসিদ্ধবৎ ভবতি। এটা হচ্ছে সূত্রের একটা অর্থ হলো, ঠিক আছে। পূর্বস্মিন শাস্ত্রে কর্তব্যে পরম শাস্ত্রম অসিদ্ধবৎ ভবতি মানে তার অর্থ হচ্ছে এটাই যে সপাদ সপ্তাধ্যায়ী যে ভাগটা আমরা পড়েছি, সেই সপাদ সপ্তাধ্যায়ী সূত্র যদি করতে হয়, সূত্রের যদি কোনো কাজ করার থাকে, সেই ক্ষেত্রে পরসূত্র মানে পরসূত্র বলতে কাকে বুঝবো? এই সূত্র থেকে আরম্ভ করে একদম ত্রিপাদী পর্যন্ত সেই পরসূত্র, ঠিক আছে। সেটা কি হবে? অসিদ্ধ হবে। অসিদ্ধ হবে মানে সে গিয়ে নিজের কাজ করতে পারবে না, ঠিক আছে। পূর্বস্মিন শাস্ত্রে কর্তব্যে পরম শাস্ত্রম অসিদ্ধবৎ ভবতি, ঠিক আছে। এই হচ্ছে এই সূত্রের অর্থ হলো। অর্থটা সকলে বুঝতে পেরেছেন কি? একবার একটু বলুন, লিখে নি। হুম। অর্থটা আগে বুঝুন কি বলতে আছে। পূর্বত্র মানে হচ্ছে পূর্বস্মিন, এখানে কর্তব্যে পরম শাস্ত্রম, এই তিনটা পদ আমরা অধ্যাহার করে নিয়ে আসছি, ঠিক আছে। তারপরে সূত্রের অর্থ আসছে কি পূর্বস্মিন শাস্ত্রে কর্তব্যে মানে পূর্বস্মিন বলতে সপাদ সপ্তাধ্যায়ী সপাদ সপ্তাধ্যায়ী এই পোর্শনটাকে বলতে চেয়েছে। তাহলে পূর্বস্মিন মানে সপাদ সপ্তাধ্যায়ীস্থে কার্যে শাস্ত্রে কর্তব্যে। সপাদ সপ্তাধ্যায়ীস্থ যে সকল শাস্ত্র আছে, সূত্র আছে, সেই সকল সূত্র দিয়ে যদি আমাদের কাজ করতে হয়, সেই ক্ষেত্রে পরম শাস্ত্র মানে পূর্বত্র সিদ্ধম, এই সূত্রের পরে সূত্র যত সূত্র আছে, ত্রিপাদী সূত্র আছে, সেই সমস্ত সূত্র কি হবে? অসিদ্ধ হবে। অসিদ্ধ হবে মানে সে গিয়ে কাজ করবে না, ঠিক আছে। মেন কথা হচ্ছে যেখানে সপাদ সপ্তাধ্যায়ীস্থ সূত্র আসছে আর ত্রিপাদী সূত্রও আসছে, যুগপৎ একত্র প্রাপ্তি হচ্ছে, সেখানে সপাদ সপ্তাধ্যায়ীস্থ সূত্রের দ্বারাই কাজ করতে হবে, ত্রিপাদী সূত্রের দ্বারা কাজ করা চলবে না, ঠিক আছে। এই হচ্ছে সূত্রের অর্থ। বোঝা গেছে সকলের? হ্যাঁ, এখন আমরা দেখব আগের উদাহরণটা কি ছিল। এখানে হসিচ, এটা ষষ্ঠাধ্যায়ী আছে, রোরি এটা ত্রিপাদীতে আছে। হসিচ এটা কোন পোর্শনের সূত্র?
এটা ত্রিপাদী পোর্শনের না, এটা এটা তো ছয়ের। ও আচ্ছা আচ্ছা, এটা ওই প্রথমের ওই সপাদ সপ্তাধ্যায়ী। হ্যাঁ, রোরি এটা। এটা হচ্ছে ত্রিপাদী পোর্শনের। হ্যাঁ, ত্রিপাদী। তাহলে এই দুটো সূত্র যেখানে যুগপৎ প্রাপ্ত হচ্ছে মনর রথ এখানে, সেখানে কোন সূত্রটা সিদ্ধ হবে? এর প্রথম একটা হাসিচা, এটা সিদ্ধ এটা হবে? করতে হবে। না স্যার, রোরিটা হবে। রোরি অসিদ্ধ হবে, ঠিক আছে। আর হ্যাঁ, ররিটা অসিদ্ধ হবে বললেন যেটা তো। পরসূত্র মানে ত্রিপাদিষ্ঠ সূত্র, সেটা অসিদ্ধ হবে। তাহলে রোরি এখানে আসবে, হাসিচাটাই অ্যাপ্লাই করা হবে। হসিচ সূত্র আসবে, দিয়ে কাজ করবে। এরকম ভাবে মনোরথ এই সূত্র এরকম রূপ সিদ্ধি হচ্ছে। এই জন্য এখানে একটু বলে দেওয়া হয়েছে রৌরি সূত্র হচ্ছে পরত্বাৎ। রৌরি সূত্র যেহেতু পরসূত্র, এই জন্য মনর রথ এখানে রৌরি এই সূত্রই প্রাপ্ত ছিল। কিন্তু এই সূত্রটা যেহেতু ত্রিপাদীতে আছে, ইতি হেতু এই কারণের জন্য পূর্বত্র সিদ্ধম এই সূত্রের অনুসারে হসিচ এই সূত্র দৃষ্টিয়া রৌরি সূত্রম অসিদ্ধম। হসিচ এই সূত্রের দৃষ্টিতে রৌরি এই সূত্রটা কি অসিদ্ধ, মানে এই সূত্রটা নেই সে ভাববে। তার জন্য এখানে হসিচ সূত্রই আসবে, দিয়ে নিজে কাজ করে মনোরথ এরকম রূপ সিদ্ধ হবে। হুম, এরকম আমরা সন্ধিতে আরো অনেক কিছু পড়েছি, সেখানে অত বিশেষভাবে দরকার নেই বলে আমি উল্লেখ করিনি। এখানে বিশেষভাবে উল্লেখ, তার জন্য দরকার বলে উল্লেখ করা হলো, ঠিক আছে। এই হচ্ছে পূর্বোত্তর সিদ্ধম এই সূত্রের সামান্য ভাবে বলা হলো। এই সূত্রের বিচার অনেক কিছু আছে, এখানে আরেকটা অর্থ করা হয়েছে, সেটা আমাদের অতটা দরকার নেই। হ্যাঁ, দরকার নেই নয়, আছে, আমি বলছি তাহলে। এরকমই যেমন আমি বলেছিলাম না হরে ইহ, এই জায়গাতে আমি বলেছিলাম সর্ব এব মহারথ সর্বে এব, সেখানে আমি বলেছিলাম কি এখানে সন্ধি করা চলবে না, ঠিক আছে, বলা হয়েছিল তো। আগের দিন বলেছিলেন। আগের দিন বলেছিলাম তো, সেখানেও সন্ধি করা চলবে না। কেন? এই নিয়মের জন্য। কি করে দেখুন, এখানে এইচয় অবয়ব এই সূত্রের সংখ্যা কেউ বলতে পারবেন? এইচয় অবয়ব এই সূত্রের সংখ্যা লোক সাকল্যে হ্যাঁ, সেই সংখ্যাটা নির্ণয়, সংখ্যাগুলো কি করে নির্ণয় করে সেটা তো জানেন না। অষ্টাধ্যায়ীতে দেখতে হবে। এই জন্য হচ্ছে আগে আমাদের অষ্টাধ্যায়ী মুখস্থ করতে হতো, তারপরে হচ্ছে ব্যাকরণ পড়া শুরু হতো, কোথায় কোন সংখ্যা কি ওইটা যাতে বোঝা যায়। এখন আমরা বই স্যার, আমার সূত্রটা মনে নেই, শুধু পাদ আর এটা মনে আছে, বলবো? সপাদের একটা অধ্যায়, সে সূত্র সংখ্যা মনে নেই। এইচয় অবয়ব আমাদের অতটা দরকার নেই। লোক সাকল্য এটা আমাদের অষ্টম অধ্যায়ে আছে। আর অবশ্যই তৃতীয় বাদের পরে থাকবে, মানে এটা ত্রিপাদী সূত্র, ঠিক আছে, ত্রিপাদী সূত্র। ত্রিপাদী সূত্রের দ্বারা কি হয়েছে, এখানে অন্তস্থ ইকারটা লোপ হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে হর ইহ এই অবস্থাতে আমাদের এখানে আদগুণ হয় সূত্র প্রাপ্ত হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। আদগুণ হয় এই সূত্রটা আবার ষষ্ঠাধ্যায়ে আছে, এই জন্য কি সপাদ সপ্তাধ্যায়ী, ঠিক আছে। তাহলে সপাদ সপ্তাধ্যায়ীর দৃষ্টিতে কি হয়, ত্রিপাদী কি অসিদ্ধ, তাই তো। অসিদ্ধ মানে সে এসে যে কাজটা করে দিয়ে চলে যাবে, সেটাকেও সে দেখবে না। এখন আদগুণ এই সূত্র যখন এখানে আসবে, হর ইহ যখন আসবে, এসে কি দেখবে সে, যে তার মধ্যে তো লোপ সাকল্য সেই সূত্রটা নেই। এই সূত্র নেই মানে তা সে যে কাজটা করেছে, ইকারটা লোপ করেছে, সে এসে দেখবে কি এখানে ইকার লোপ দেখবে কি? দেখবে না, সে দেখবে এখানে ইকার আছে। আদগুণ এই সূত্রে এসে হর ইহ এই জায়গাতে এসে দেখবে যে এখানে ইকার আছে। ইকার যদি থাকে, আদগুণ এই সূত্র প্রাপ্ত হবে কি? না স্যার, হবে না। এই জন্য এখানে কি কোনো সন্ধি আর হয় না, হর ইহ এরকমই থেকে যায়। অত্র এইখানে এই জন্য বলা হয়েছে হর ইহ ইহ অত্র পুনঃ আদগুণ ইতি সূত্রেণ গুণঃ প্রাপ্নোতি তন্ন ভবতি।
लोकसाकल्यस्य इति सूत्रं त्रिपाद्यं विद्यते आद्गुणः इति सूक्तु षष्ठाध्याये অথবা তদৃষ্টে অসিদ্ধত্বম অস্তি এব। এই জন্য হর ইহ এই জায়গাতে আদগুণ এই সূত্রের দৃষ্টিতে ত্রিপাদী সূত্র লোকসাকল্য সেটা অসিদ্ধ। অসিদ্ধ মানে সে যে কাজটা করেছে সেটাও অসিদ্ধ। সে কি কাজ করেছে? ইয়কারের লোপ করেছে। ইয়কারের লোপ হয়েছিল বলেই এখানে আদগুণ প্রাপ্ত ছিল, কিন্তু আদগুণ এসে কি দেখবে? ইয়কারকে দেখবে। যেহেতু লোকসাকল্য সে যে কাজ করেছে ইয়কার লোপ, সেটা অসিদ্ধ। অসিদ্ধ মানে এখানে ইয়কার আছে, তাহলে হর ইহ এখানে কি হবে? সন্ধি হবে না। ঠিক আছে, বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। এরকম পুরো ব্যাকরণে এরকম ভাবে প্রত্যেকটা সূত্রের মধ্যে বাধ্যবাধক ভাব, মানে একটা হিউজ ব্যাপার আর কি। এই জন্য আমাদের এখানে একজন বেদ বিদ্যালয়ে আমরা যখন পড়তাম, একজন প্রিন্সিপাল মহারাজ ছিলেন। তো উনি বলতেন যে আমাদের এখানে তখন হচ্ছে মানে বেশিরভাগ হচ্ছে ব্যাকরণ আর ন্যায় পড়ানো হতো। ঠিক আছে, তো ন্যায় অনেকে ভয় করতো আর ব্যাকরণ অনেকেই পছন্দ করতো। তো মহারাজ বলতেন যে ব্যাকরণ হচ্ছে, কিন্তু ব্যাকরণ পরবর্তীকালে প্রথমে পড়তে খুব ভালো লাগতো, যেহেতু এক একটা আলাদা আলাদা সূত্র, লঘু সিদ্ধান্ত কৌমুদী যখন পড়বে সূত্রের সামান্য অর্থ বলে বলে যাবে, তো সেই সূত্রের অর্থ উদাহরণ সবাই বুঝে যেত। তো ভাবতো ব্যাকরণ খুব সহজ। সেই জন্য অনেকে পরবর্তীকালে ব্যাকরণ নিয়ে পড়তো, আর ব্যাকরণ নিয়ে পড়তো আর তারা মানে একদম অবস্থা খারাপ হয়ে যেত। তো তখন মহারাজ আমাদের বলতেন যে ব্যাকরণ হচ্ছে ব্যাঘ্রমুখী গোমুখী ব্যাঘ্র। মুখটা হচ্ছে প্রবেশের সময় মনে হবে কিছুই নেই, গরুর মতো, কিন্তু ভিতরে অনেক কিছু আছে, তখন ভয় লাগবে বাঘের মতো। তার জন্য গোমুখী ব্যাঘ্র এরকম বলতেন। আর ন্যায়টা হচ্ছে প্রবেশের সময় অত্যন্ত কঠিন লাগবে, পারিভাষিক শব্দ আসবে, অর্থ বোঝা যাবে না, বড় বড় শব্দ, তো প্রথমে হচ্ছে ভয় লেগে যাবে, কিন্তু ভিতরে যে একবার প্রবেশ করে যাবে, বুঝে যাবে বিষয়টা সাধারণভাবে, তার কিন্তু আর ভিতরে গিয়ে কোনো অসুবিধা হবে না। তো এই জন্য বলতেন যে ন্যায় হচ্ছে ব্যাঘ্রমুখী গৌ, ব্যাঘ্রমুখী গৌ। হ্যাঁ, মুখটা হচ্ছে বাঘের মতো, দেখলে ভয় লাগবে, কিন্তু ভিতরে গিয়ে কিছু নেই। ভিতরে যেমন এরকম আমরা বিচার করব, তখন ব্যাকরণের আসল মানে কতটা ভয়ানক জিনিস সেটা বোঝা যাবে। এরকম অনেক বাধ্যবাধক ভাব, আরো অনেক, মানে এরকম একটা সাধারণ ভাবে দেখানো হলো, এরকম অনেক আছে। সূত্র তো আছেই, তাছাড়া বিভিন্ন দর্শনের যেগুলো বিষয় সেগুলোও আছে। এই জন্য ব্যাকরণের হচ্ছে সিলেবাস, যদি আমরা মানে সিলেবাস দেখতে চাই, অনেক সিলেবাস। অন্যান্য শাস্ত্রের ক্ষেত্রে অতটা সিলেবাস নেই, মানে আমরা ক্রেডিট দিয়ে মাপি তো সিলেবাস। তো সব ক্ষেত্রে এমএতে ব্যাকরণের ক্রেডিট বেশি থাকবেই থাকবে অন্যান্য সাবজেক্টের থেকে। কারণ অনেক বেশি সিলেবাস, তবুও পুরোটা কভার করা যায় না, মানে যতটা পড়া উচিত ততটাও পড়ানো যায় না। এম এর মধ্যে 3 বছরে, আমাদের এখানে 3 বছর এম এ হয়, মানে খাতায় কলমে আলাদা, কিন্তু এরকম দেখতে গেলে হচ্ছে থার্ড ইয়ার থেকেই ঠিক করে নিতে হয় কি নিয়ে পড়বো। তো সেরকম স্পেশাল পেপার থাকে, 3 বছর প্রায় এম এ পড়ানো হয়, তবুও কিছু কিছু কোর্সের বাদ চলে যায়। কিছু কিছু যেগুলো পড়ানো উচিত, ব্যাকরণ নিয়ে যারা পড়বে তাদের পড়া উচিত, সেগুলো পড়ানো হয় না। এই আমাদের সন্ধি প্রায় শেষ হয়ে গেছে। আর একটা এই সূত্রটা আছে, সূত্রটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তো পড়িয়ে দিচ্ছি। কারণ গুরুত্বপূর্ণ নয় বলতে এর বেশি উদাহরণ নেই, খুব কম উদাহরণ আছে। না, এর উদাহরণ পাওয়া যায়, আচ্ছা যায়। কি সূত্র আছে আমাদের? এতত্তদোহ সুলোপহ। আচ্ছা, সন্ধিচ্ছেদটা কে বলতে পারবেন?
সন্ধিচ্ছেদটা বলুন, কেউ বলতে পারবেন কি? সুলোপাহ অপোহ অনৈ সমাসে হলি। ঠিক আছে, এতত্তদোহ সুলোপহ অপোহ অনৈ সমাসে হলি। এতত্তদোহ, এতৎ শব্দ আর তৎ শব্দ। এতৎ শব্দের রূপ কিরকম হয়? এতৎ শব্দ আর তৎ শব্দ। এতৎ শব্দের রূপ কিরকম হয়? আচ্ছা, তাহলে এতৎ শব্দ আছে আর তৎ শব্দ আছে, তার একটা বিশেষণ দেওয়া হয়েছে এখানে অপোহ। এটা ষষ্ঠীর দ্বিবচন আছে। সুলোপহ প্রথম আর এক বচন আছে, মানে সু এই প্রত্যয়ে লোপ হয়ে যাবে। অনৈ সমাসে হলি, নৈ সমাস থাকা চলবে না, নৈ ভিন্ন সমাস হতে হবে। এরকম হলে ককার ভিন্ন এতৎ শব্দ আর তৎ শব্দের সুয়ের লোপ হবে যদি পরে হল বর্ণ থাকে। ঠিক আছে, মানে শুদ্ধ তৎ শব্দের যে রূপ হয় আর এতৎ শব্দের যে রূপ হয়, সেখানে যে সুবিভক্তি প্রথম আর এক বচনে, সেই সুয়ের লোপ হয়ে যাবে তখন যদি পরে হল থাকে। অকৌহ মানে পদার্থ এখানে বিশ্লেষণ করা হয়েছে। অকৌহ মানে হচ্ছে ককার রহিত ইহ, মানে ককার ছাড়া তৎ শব্দ হতে হবে আর ককার ছাড়া এতৎ শব্দ হতে হবে। তাহলে ককার ছাড়া তৎ শব্দ আর এতৎ শব্দের প্রথম আর এক বচনে যে বিভক্তি হয়, সেই সুবিভক্তির লোপ হয়ে যাবে কখন? যদি পরে হল থাকে। আর সেখানে নৈ সমাস হওয়া চলবে না, নৈ ভিন্ন সমাস হতে হবে। এই জন্য সূত্রের অর্থতে লেখা আছে ককার রহিত ইহ এতৎ শব্দ তৎশব্দয়োহ। এতৎ শব্দ তৎশব্দয়োহ, এখানে যে সমাস সন্ধি করা হয়েছে, সেই সন্ধি পড়ানো হয়েছে, কেউ বলতে পারবেন কি? কেউ একজন? স্যার এটা কি ষষ্ঠটি সূত্রে? ষষ্ঠটি। ষষ্ঠটি ঠিক ঠিক আছে। তো এখানে অর্থ কি বলা হলো? ককার রহিত ইহ, মানে ককার রহিত ইহ, এটা বলতে একটু বোঝা যাবে না, সাধারণভাবে বুঝতে হবে কি, তৎ শব্দের প্রথম আর এক বচনে যে রূপ হয়, এতৎ শব্দের প্রথম আর এক বচনে যে রূপ হয়, সেই রূপে যদি ককার না থাকে, ককার যদি না থাকে কোথাও, আগে হোক পরে হোক, ককার যদি না থাকে, ঠিক আছে, আর সেই তৎশব্দের সঙ্গে আর এতৎ শব্দের সঙ্গে যদি যেন নৈ সমাস না হয়, মানে তার আগে যেন অ বা ন এরকম যেন না থাকে, মানে সমাস হয়ে, ঠিক আছে, সমাস হলে অ হয়ে যাবে, যেন অ না থাকে। ঠিক আছে, তাহলে তার প্রথম আর এক বচনে যে সুবিভক্তি হয় তার লোপ হয়ে যাবে যদি পরে হল বর্ণ থাকে। উদাহরণ দেখলে আমরা ভালো বুঝতে পারবো। উদাহরণটা দেখছি। এষঃ বিষ্ণুঃ, এই অবস্থাতে
এই সহ এটা হচ্ছে এতৎ শব্দের প্রথম আর এক বচনের রূপ হচ্ছে এই সহ। তারপরে আছে বিষ্ণুহু। এখানে কিরকম হচ্ছে এষস বিষ্ণুহু ছিল, ঠিক আছে, এষস বিষ্ণুহু। এষস এই যে ছটা আছে সেটা হচ্ছে তারপরে এখানে এষস সস আছে তো, সেই দন্তস্বটা হচ্ছে সুবিভক্তির প্রথম আর এক বচনে যে সুবিপ্রত্যয়, সেই সুপ্রত্যয়ের স। আর এতৎ এটা হচ্ছে এতৎ শব্দ, তাহলে তৎ সম্বন্ধী যে সু তার লোপ হবে পরে যদি হল বর্ণ থাকে। এখানে পরে ব আছে, হল বর্ণ আছে, এই জন্য এতৎ তদোহ সুলোপহ অপর অনৈ সমাসে হলি এর দ্বারা লোপ হয়ে যাচ্ছে। এই যে এই রূপটা হয়েছে, এই রূপটাতে কোনো ক নেই, তাহলে ককার রহিত আছে, ক ভিন্ন আছে। আর এখানে নৈ সমাস হয়নি, নৈ সমাস হয়েছে কি হয়নি, এই জন্য এটা নৈ সমাস নয়। আর রূপে কোনো ক নেই, এই জন্য এই এতৎ শব্দের প্রথম আর এক বচনের যে সুপ্রত্যয় তার লোপ হয়ে গেছে, এসব বিষ্ণুহু এরকম রূপ হচ্ছে। ঠিক তেমনি সহ শম্ভুহু, এই জায়গাতেও সস ছিল প্রথম আর এক বচনের, তৎশব্দের প্রথম আর এক বচনের সহ এই রূপটা হয়। এখানে স এর পরে যে বিসর্গটা আছে তার বিসর্জনীয় এসছে সহ, এর দ্বারা স হয়ে যায়। এখন সেই সটা হচ্ছে সুসম্বন্ধী স, তার জন্য তার এতৎ তদোহ সুলোপ অপর অনৈ সমাসে হলি এর দ্বারা লোপ হয়ে গিয়ে সশম্ভুহু এরকম হচ্ছে, ঠিক আছে, সশম্ভুহু। কতদূর বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার, এখানে হ্যাঁ যে স্যার। এতৎ রয়েছে এটা ওই তৎ এতৎ সাহা এ সা এগুলোর মতন তো, হ্যাঁ এ হ্যাঁ, সাহা সাহা আছে। ঠিক আছে। তৎ শব্দের প্রথম আর এক বচনে যে সুবিভক্তি আসছে তার লোপ হয়ে যাবে কখন, যদি পরে হল বর্ণ থাকে। তৎ শব্দের প্রথম আর এক বচনে যে সুবিভক্তি আসছে তার লোপ হয়ে যাবে কখন, যদি হল বর্ণ পরে থাকে। এরপরে সেই তৎ শব্দ আর এতৎ শব্দ কিরকম হবে, তো সেটাই বলছে যে অক হতে হবে, মানে ককার রহিত হতে হবে, মাঝে কোনো ক থাকা চলবে না। এখানেও ক নেই কোনো, আর এখানেও কোনো ক নেই। আর একটা বলেছে কি নৈ সমাস হওয়া চলবে না, এই শব্দগুলোকে নিয়ে নৈ সমাস হওয়া চলবে না। যেমন আমরা ন ব্রাহ্মণ অব্রাহ্মণ বলি তো, ন মনুষ্য অমনুষ্য, ঠিক তেমনি ন সহ অসহ এরকম বললে হবে না, তার জন্য নৈ সমাস হওয়া চলবে না। ন এসহ নৈ সহ এরকম বলা চলবে না, তাহলে নৈ সমাস হওয়া চলবে না। আর মাঝে কোনো ক থাকা চলবে না। এরকম যদি এতৎ শব্দ হয় আর তৎ শব্দ হয়, তাহলে তার প্রথম আর এক বচনে যে সুবিভক্তি তার লোপ হয়ে যাবে। লোপ হয়ে গেলে এসব বিষ্ণু এরকম রূপ হচ্ছে, সশম্ভু এরকম রূপ হচ্ছে। সূত্রে অকহ এটা যদি না বলা হতো, নৈ সমাসে যদি না বলা হতো, অনৈ সমাসে এগুলো যদি না বলা হতো, কি দোষ হতো, তো সেটা এখানে বলা হচ্ছে। অকহ কিম, অকহ যদি না বলা হতো তাহলে কি হতো, এই যে এসক রুদ্র হয়, এখানে মাঝে ক চলে এসছে। এসকহ এটা এতৎ শব্দেরই প্রথম আর এক বচনের রূপ কি এসকহ, ঠিক আছে, কিন্তু এখানে মাঝে ক চলে এসছে বলে এখানে কিন্তু কি হয়েছে, লোপ হয়নি। এখানে যেরকম অতরুর অপ্লুদের দ্বারা উত্ত হয়ে আদগুণ দিয়ে গুণ হয়ে এসকহ রুদ্র হসিচ ইত্যাদি দিয়ে হয়ে এখানে ওরকম হয়ে গেছে, ঠিক আছে, হসিচ হয়েছে এখানে। অনৈ সমাসে নৈ সমাস হলে কিন্তু সেখানে লোপ হবে না। যেমন অসহ শিব হয়, এখানে ন সহ ইতি অসহ, এখানে অসহ নৈ সমাস হয়ে গেছে, নৈ সমাস হলে কিন্তু লোপ হবে না। যেমন এখানে অসহ শিব লোপ হয়নি, আমরা দেখতে পাচ্ছি। হলি কিম, সূত্রে যদি হলি না বলা হতো তাহলে এখানেও লোপ হয়ে যেত, সবসময় লোপ হয়ে যেত। তাহলে এস শব্দ এখানে আছে এসহ অত্র, এখানে অতরুর অপ্লুদের দ্বারা উক্ত হয়ে এরকম হয়েছে, এখানেও লোপ হয়ে যেত। এই জন্য কি কি কন্ডিশন দিয়েছে, যে তৎ শব্দ আর এতৎ শব্দকে ককার ভিন্ন, সেখানে মাঝে কোনো ককার থাকা চলবে না, আর নৈ সমাস হওয়া চলবে না, আর পরে হল থাকতে হবে, ঠিক আছে। এরও অনেক উদাহরণ পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি প্রকরণ শেষ হচ্ছে, এখানেই আমাদের সম্পূর্ণ সন্ধি প্রকরণও শেষ হচ্ছে। সন্ধি প্রকরণের মধ্যে আমাদের
মানে যা কিছু লাগবে ম্যাক্সিমাম আমরা পড়ে নিয়েছি। কত সূত্র পড়া হয়েছে কেউ বলতে পারবেন কি? টোটাল এখনো পর্যন্ত কত সূত্র পড়া হয়েছে? একটা কাজ করবেন সবাই, খাতাতে সূত্র, তার অর্থ আর উদাহরণ পাশে করে লিখে পুরোটাই অতদূর পর্যন্ত যা পড়ানো হয়েছে স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, সূত্র, সূত্রের অর্থ আর তার উদাহরণ, পারলে বাংলা মানেটাও সকলেই লিস্ট করবেন একটা, আর সেই লিস্টে বারবার ধরে আবৃত্তি দিন। মুখস্থ বসে করতে হবে না, প্রত্যেকদিন আধ ঘন্টা একটু রিডিং করে নিন, তাহলেই হবে। আমিও, কারণ মুখস্থ করাটা যত বয়স হবে তত কঠিন হয়ে যায়। আমিও এখন নতুন কিছু সূত্র যদি পড়ছি, মানে নতুন পড়ছি বলতে সিলেবাসে যখন ছিল ভালো করে পড়া হয়নি, এখন আমার পরীক্ষা আছে আর আছে লাগছে কিছু, তখন আমি পড়ছি। এমন এমন সূত্র আছে যেগুলো মানে পড়িয়েই নি, বা লকডাউনে অনেক সময় পড়া হয়নি, তো এখন পড়তে খুবই অসুবিধা হচ্ছে, মুখস্থই হচ্ছে না। আমি মুখস্থ করার জন্য অতটা মনও দিচ্ছি না, প্রত্যেকদিন একবার করে শুধু রিডিং পড়ে যাচ্ছি। 10 দিন 15 দিন পরে রিডিং পড়ার পরে আপনা আপনি দেখছি সূত্রটা মাথাতে আসতে শুরু করছে। সকলেই অতটা পর্যন্ত করে নিন, নাহলে আরো যত দেরি হবে তত, এই যে মাঝে ছুটি থাকবে পরীক্ষার আগে, অবশ্যই সকলে এরকম করে নেবেন। কত সূত্র হবে আমাদের পড়া এখন? আনুমানিক 50টা তো হবে। 50-এর থেকে বেশি হবে। হ্যাঁ, আমার কাছে এখানে 51 হয়ে গেছে, এটা সংখ্যা আগের বছরে ছিল, এবছরে কিছু চেঞ্জও করা হয়েছে, এদিক ওদিক একটা দুটো সূত্র এক্সট্রা করা হয়েছে, এখানে 51 হয়ে গেছে। এখানে যেমন সূত্রের সংখ্যাই দেওয়া নেই, ভো ভগ অভ পূর্বস্য সংখ্যা দেওয়া নেই, না, আগে আছে হয়তো, অবশিষ্ট নেওয়া, ভো ভগ অভ পূর্বস্য সূত্রের সংখ্যাই দেওয়া নেই। এরকম অনেক সূত্র আছে যাদের সংখ্যা দেওয়া নেই। বা প্রথম দিকে অনেক সূত্র পড়ানো হয়েছে যেগুলো সংখ্যা দেওয়া নেই। আমি যেগুলো এক্সট্রা এই বছরে নতুন করে কিছু যোগ করেছি, আগের বছর ওগুলো পড়ানো হয়নি। হলন্তেম পড়ানো হয়নি, তস্য লোপ পড়ানো হয়নি আগের বছর, আদিরন্তেন পড়ানো হয়নি, উচ্চৈরুদাত্ত পড়ানো হয়নি, সমাহার স্বরিত পড়ানো হয়নি, উকালো পড়ানো হয়নি, মুখনাসিক পড়ানো হয়নি। মানে সংখ্যা প্রকরণের বেশিরভাগ সূত্রটাই পড়ানো হয়নি, সূত্র ধরে পড়ানো হয়নি আগের বছর। এবছর আমি সূত্র ধরেই পড়িয়েছি। এখান থেকে শুরু করা হয়েছিল আগের বছর সূত্র, সেই অনুযায়ী সংখ্যা করা আছে। তাহলে আগের প্রায় 7-8টা সূত্র, এই সূত্রের সংখ্যা নেই, দেওয়া নেই, পড়ানো হয়নি। এরকম প্রায় 10-12টা সূত্র আছেই। এখানে ইকুইভ্যালেন্সি আবার 1 নাম্বার করা হয়েছে, সংখ্যা কিছু ভুল হয়েছে, এখান থেকে স্থানান্তরতম দ্বিতীয় ধরা হয়েছে। স্যার পরীক্ষা কবে হবে? পরীক্ষার আগে কদিন থাকবে ছুটি? পরীক্ষা জুলাই মাসের প্রথম সপ্তাহে। আচ্ছা, আর শুধু সন্ধিটাই হবে তো? হ্যাঁ, পুরো সন্ধি থেকে, পুরো সন্ধি প্রকরণ অতদূর পর্যন্ত যা পড়ানো হয়েছে সেই সমস্ত কিছু নিয়েই 50 নম্বরের একটা পরীক্ষা হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে। ডেট আমি বলে দেবো। স্যার শর্ট কোশ্চেন না ব্রিফ কোশ্চেনও থাকবে, মানে বিস্তৃত ব্যাখ্যা এগুলো থাকবে? থাকবে হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেনের মধ্যে হচ্ছে সন্ধি করো, সন্ধিচ্ছেদ করো, এই দুটো অংশ। সূত্রের অর্থ লিখতে বলবো, সূত্রের উদাহরণ লিখতে বলবো। আর 3 নম্বরের জন্য সন্ধির যে আমরা স্টেপ গুলো দেখেছি সেই স্টেপ গুলো লিখতে বলবো। মানে যেখানে সন্ধিচ্ছেদ 3 নম্বরের থাকবে বা সন্ধি করো 3 নম্বরের কোশ্চেন থাকবে, সেখানে কিন্তু ওই স্টেপ আর পাশে ব্র্যাকেটে সূত্র লিখে লিখে প্রক্রিয়াটা দেখাতে হবে।
মানে সে একটা উদাহরণ থাকবে, এবার সেই প্রক্রিয়াটাকে মানে পুরো সন্ধি ভেঙে ভেঙে দেখা যাবে, তাই তো? হ্যাঁ, কিছু কিছু 1 নম্বরের কোশ্চেন থাকবে বা হাফ নাম্বারের, যেমন সৎ চিত আমি দিয়ে দিলাম সন্ধি করতে, এখানে কি সন্ধি হবে, পাশে ব্র্যাকেটে সূত্রটা কিন্তু লিখতে হবে কোন সূত্রের দ্বারা সন্ধি হচ্ছে, 1 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, আমি এবারে দিয়ে দিলাম 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেন রামোত্তর। এটা এবার আমাদেরকে এখানে পুরো স্টেপ বাই স্টেপ বলতে হবে। রামসত্র এখানে ছিল, তারপরে রামরু বা রামর অত্র কি হলো এখানে সসজস রু, তারপরে রামর, এখানে রামর অত্র হয়ে যাবে, অনুবন্ধ লোকটা দেখাতে হবে না তো। তারপরে এরকম ভাবে যেরকম সূত্র আসবে এরকম ভাবে স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। এরকম 3 নম্বরের কিছু কোশ্চেন থাকবে, আর বেশিরভাগটা হচ্ছে সন্ধিচ্ছেদ করো, সন্ধি করো, 1 নম্বরের শর্ট কোশ্চেন, আর এটাই 50 নম্বরের সূত্রের অর্থ লিখো। সে কতক্ষণ থাকবে 50 নম্বরের? 2 ঘন্টা। আমাদের এই ক্লাস টাইমেই হবে তো স্যার? আপনারা যখন বলবেন। স্যার এই ক্লাস টাইমে হলেই ভালো, মানে সোম আর বুধটা যদি একটা ডেট করা যায় এর মধ্যে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ক্লাসের টাইমে হলেই ভালো, কারণ বাকিদের অন্য টাইমে অসুবিধা থাকতে পারে, কারোর সুবিধাও হতে পারে, কিন্তু ক্লাসের টাইমটা তো হলেই ভালো। তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রথম বুধবারে বা সোমবারে করা যেতে পারে। জুলাই মাসের প্রথম বুধবারে করছি, দেখছি আমি 1 সেকেন্ড। মানে স্যার 5 তারিখে, 5ই জুন? হ্যাঁ, 5ই জুন করা যেতে পারে। 5ই জুন না, জুন না জুলাই, তো জুলাই। সরি জুলাই, হ্যাঁ। স্যার আমার 7ই জুলাই আবার সিটের এক্সাম আছে, মুশকিল হয়ে যাবে। তাহলে কি 3 তারিখ করলে ভালো? হ্যাঁ স্যার 3 তারিখটাই থাক তাহলে, আমার 7 তারিখে এক্সাম আছে। তাহলে 3 তারিখে থাক। কি সিটেট? হ্যাঁ স্যার সিটেড আছে। সিটেটেও তো 7 এই তারিখ। ধরনের কোশ্চেন আসে না সন্ধি থেকে? না আমার সংস্কৃত নেই, ওখানে সোশ্যাল সায়েন্সটাই দিতে হয়, মানে যেহেতু ল্যাঙ্গুয়েজ গ্রুপ, তো ল্যাঙ্গুয়েজে বাংলা আর ইংলিশটাই থাকে, এরকম থাকে না, সন্ধি সন্ধি কিছু থাকে না, আচ্ছা আচ্ছা, এমনি বিশেষ্য সর্বনাম এইগুলোই থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে ওই 3 তারিখে রইলো। আর আমাদের ক্লাস শুরু হবে জুলাই মাসের আবার মানে 20 তারিখের পর। ঠিক আছে, জুলাই মাসের 20 তারিখ, জুন মাসের নেক্সট 15 সোমবার তারিখ। কি ক্লাস হবে না স্যার? কোন সোমবার? নেক্সট সোমবার কেন হবে না? এখনো জুন মাসের 15 তারিখ পর্যন্ত টানা ক্লাস হবে। জুন মাসের 15 তারিখের পর থেকে 16 তারিখ থেকে, মানে সেই সপ্তাহ থেকে ছুটি থাকবে, একদম 3 তারিখে পরীক্ষা হবে, তারপরে জুলাই মাসের 20 তারিখের পরে আবার ক্লাস শুরু হবে। ঠিক আছে, স্যার তাহলে জুলাই মাসের 3 তারিখ না করে একটু পেছনকে, মানে 10 তারিখ নাগাদ কি 12 তারিখ 15 তারিখ নাগাদ করলে খুব ভালো হয়। হ্যাঁ স্যার 8 তারিখে করলেও হতো। 8 তারিখে। হ্যাঁ স্যার 8 বা 10। হ্যাঁ স্যার অসুবিধা নেই। 8 তারিখ পর্যন্ত, 8 তারিখে করা যেতে পারে। তারপরে হচ্ছে আমি 8 তারিখ থেকে আমি একটু ব্যস্ত থাকবো আর কি, কয়েকদিনের জন্য। 8 তারিখ থেকে আচ্ছা আচ্ছা, 14 তারিখ পর্যন্ত। তাহলে স্যার 8 তারিখটাই করুন, 3 তারিখটা বাদ দিয়ে দিন। ঠিক আছে, তাহলে 8 তারিখেও হতে পারে।
হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার যদি 8 তারিখ আপনারা চান ঠিক 14 আছে তাহলে। তারিখের পরেও 14 হ্যাঁ তারিখের পরেও হতে পারে, মানে আচ্ছা 14 থেকে 20 এর মধ্যেও হতে পারে। তাহলে স্যার 15 তারিখও ঠিক আছে, তাহলে কারণ একদম পরীক্ষা টরীক্ষা তাহলে হয়ে যাবে, আপনি ঝামেলা আপনি মিটে যাবে। ভাবনা চিন্তা করে ডেটটা একটু ওইরকম করে করবেন, মানে 5 তারিখের পরে করবেন আর কি, ঠিক আছে, জুলাই তাহলে মাসে ওই প্রথম থেকে না করে। 15 তারিখে করা যেতে পারে। হুম। ওটা হ্যাঁ কি স্যার হয়েছে, তাহলে এটাই 15 সমস্ত ভালো। তারিখেই পারবো না করুন। কিচ্ছু। ডেটটা পরে জানাবেন। ঠিক আছে, তাহলে তাই হোক। আর হ্যাঁ, 15 তারিখেই হোক। আবার বেশি দিন মাঝে ফেলে রাখলে তো পরীক্ষা হওয়ার পরে আবার তো সবাই ভুলে যাবে। তাহলে পরীক্ষা দিয়ে আবার ক্লাস শুরু হয়ে যাবে, এটাই ভালো। 15 তারিখে এটাই লক করা হলো। হ্যাঁ স্যার 15 তারিখটা লক করে দিন, হ্যাঁ স্যার। বলছি স্যার, খাতায় লেখে মানে এই গ্রুপে পোস্ট করতে হবে নাকি, মানে কিভাবে পরীক্ষা আমাকে দেবো? পার্সোনালি পাঠাতে হবে। গ্রুপে আমি কোশ্চেন দিয়ে দেবো 15 মিনিট আগে, 15 মিনিট কি 20 মিনিট আগে। সেই সেখান থেকে আপনি খাতা রেডি করে রাখবেন। সেই খাতাতে আপনি লিখবেন পরীক্ষা, মানে নিজের নাম, আপনার নিজের নামটা লিখে শুরু করে দেবেন। তারপরে আবার ওইটা স্ক্যান করে একটা পিডিএফ করে পাঠাবেন। স্যার বলছিলাম কি, আমি গ্রুপে লিখেছিলাম 24শে এপ্রিলের যে ক্লাসটা না, ওটা রেকর্ডিংটা দেখলাম আপলোড করা হয়নি। রেকর্ডিংটা আমি আমি সেদিন ক্লাস রেকর্ডিংটা হচ্ছে আমি কিছু দেখি না। গ্রুপে লিখে দিলে মহারাজ বা ওখানে যে রেকর্ডিং করে দিয়ে দেবে আশা করছি। যদি রেকর্ডিং আছে বা কিছু কোনো কাজে ব্যস্ত আছে হয়তো, রেকর্ডিং এর ব্যাপারটা আমি কিছু দেখি না। আচ্ছা, মানে আমি দুবার করে লিখেছিলাম, আমি তারপরের ক্লাসগুলো যেতে পারিনি থাকতে, কিন্তু ওই ক্লাসটা আমি লাস্ট করেছিলাম, তো সেই 24 কারণে এপ্রিল। ওটা একটু পেলে ভালো হতো। আমি হ্যাঁ 24 এপ্রিল, আচ্ছা, তারপরে তো পেয়ে গেছি। হুম। এখনো কি আসেনি 24 এপ্রিল রেকর্ডিং? না স্যার, আমি দেখেছি ওই লিস্টে, ওই লাস্ট যেখানে আমাদের অ্যাডভান্স ক্লাসের রেকর্ডিং গুলো আপলোড করা হয়, ওখানে 24-এর ডেটের রেকর্ডিংটা নেই। 24 এপ্রিল ক্লাস 17 তারিখ আছে, তারপর একেবারে 24 এপ্রিল হ্যাঁ ক্লাস। 24 এপ্রিল ক্লাস একটা হয়েছিল ক্লাস, আচ্ছা আচ্ছা, তাহলে আরেকবার আপনি স্যার হ্যাঁ তারপরে একেবারে হয়েছিল। 29 আরেকবার 29 তারিখ হয়েছিল। হ্যাঁ, 29 তাহলে স্যার 24 তারিখে তোরলিহি এগুলো করানো হয়েছিল। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমার আপনি খাতা ওই আছে। সন্ধি দিয়েছিলেন, আপনি সন্ধি করতে দিয়েছিলেন, আমরা লিখছিলাম। আচ্ছা আপনি বললেন যে ভিডিও এখান থেকে স্ক্রিন থেকে দেখে দেখে লিখতে, ওই জন্য আমরা সেদিন সবাই স্ক্রিন দেখেই লিখেছিলাম। আচ্ছা, তারপর আর রেকর্ডিংটা পাইনি আর কি। তাহলে আরেকবার গ্রুপে বলুন। না হলে এখানে একটা নাম্বার আছে মহারাজেরও, সেখানেও মেসেজ করতে পারেন। আচ্ছা বেশ। RKMSVAHCC। হুম। হ্যাঁ স্যার এটা অফিসের নাম্বার স্যার, ওখানেও হোয়াটসঅ্যাপ করা ও যায়। ওখানেও বলতে পারেন। মহারাজের নাম্বার আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে মহারাজকেও না বললেও second। আমি গীতার ক্লাসে যাই তো, তখন মহারাজকে বললে বলা যেতে পারে। মহারাজ থাকেন ওখানে ক্লাসে। মহারাজকে ডাইরেক্ট না বলেও এটার জন্য কৃষ্ণেন্দু দাকে বলা যেতে পারে। ও আচ্ছা, অফিসে যিনি থাকেন আর কি, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নাম্বার আছে তো? না, আমি যাই তো ওখানে, জিজ্ঞেস করে ওনাকে আচ্ছা, আমি বলে গ্রুপে কথা নাম্বারটা বলে দিয়ে নেব। দিচ্ছি। আমি গ্রুপে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা হুম, আমি গ্রুপে নাম্বারটা দিয়েছি, এই নাম্বারেও বলতে পারেন।
ঠিক আছে স্যার। হুম, তাহলে হচ্ছে সন্ধি আমাদের এখানে শেষ হলো। আমাদের এবারে কারক প্রকরণ আমরা শুরু করব। কারক প্রকরণকেই কারক প্রকরণ হচ্ছে এই ভাষা শেখার জন্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেটা হচ্ছে আমরা যে ভাষা শিখতে চাইছি মানে কি আহ, জ্ঞান মানে বাক্যের জ্ঞান যাতে আমাদের হয়, বাক্যের অর্থের বোধ যাতে হয়, এই জন্য ভাষা শিক্ষা, তাই তো? সেই বাক্যের অর্থের বোধ করার জন্য আমরা যেমন দেখলাম সন্ধি হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ বাক্যের অর্থবোধ কখন হবে? যখন আমাদের পদের জ্ঞান যথার্থভাবে হবে। ঠিক আছে? বেদের মন্ত্র যদি আপনারা শুনতে থাকেন, সেই বেদের মন্ত্র থেকে কোনো অর্থই আপনারা বুঝতে পারবেন না শুনে। ব্যাখ্যা পড়ে অর্থ বুঝতে পারবেন, কিন্তু ব্যাখ্যা পড়ে কখন অর্থ বুঝতে পারবেন? ডাইরেক্ট যদি বেদের মন্ত্র আপনার সামনে উচ্চারণ করা হয়, আপনি কিন্তু কোনো অর্থই বুঝতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওখানে সন্ধি করে করে এক একটা পদের সঙ্গে আর একটা পদের সন্ধি হয়ে এমন ভাবে থাকে, পুরোটাই শুনে মনে হয় যেন একটাই শব্দ বলছে, তার কোনো অর্থই উপস্থিত হয় না। তো এই জন্য হচ্ছে সন্ধি জানলে আমরা সেখানে এই একটা বাক্যে কতগুলো পদ আছে সেটা ভালোভাবে জানতে পারবো, তাই তো? এই জন্য সন্ধির যেমন পদের জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ, সেই পদের জ্ঞান থেকে আমাদের বাক্যের জ্ঞান হয়, তার জন্য সন্ধিরও বাক্যের অর্থের বোধের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা বলতে পারি। ঠিক তেমনি এখন তো পদের জ্ঞান হয়ে গেল আমাদের, ঠিক আছে? যেমন একটা সূত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি, আগে আমরা যে সকল সূত্রগুলো দেখেছি, সোচি লোপে চেত এতত্তদহ সুলোপহ লোপহ অকৌরানয় সমাসে হলি, এখানে যে সন্ধি আছে এই বাক্যে, এটা একটা বাক্য, প্রত্যেকটা সূত্রেই হচ্ছে এক একটা বাক্য। এখন এই বাক্যের অর্থ কি করে বুঝবো? যখন আমার প্রত্যেকটা আলাদা আলাদা পদের জ্ঞান হবে। এতত্তদহ একটা পদ, সুলোপহ একটা পদ, অকৌহ একটা পদ, অনৈ সমাসে একটা পদ, হলি একটা পদ, তাই না? সেই পদের জ্ঞানটা হওয়ার জন্য আমাদের এখানে সন্ধির কাজ আছে কিনা, সন্ধি জানতে হবে কিনা, জানতে হবে। হ্যাঁ স্যার। ঠিক তেমনি এরভাবে যখন আমরা সন্ধি জেনে পদজ্ঞান আমাদের হলো, মানে পদচ্ছেদ করে আমরা বুঝতে পারলাম আচ্ছা এটা এই পদ, এটা এই পদ, এটা ওই পদ, এর পরের মুহূর্তে আমাদের কি জানতে হবে? কোন পদে কি বিভক্তি আছে। আমরা ব্যাখ্যা এরকম ভাবেই করি, করি কিনা? কোন সূত্রের ব্যাখ্যার সময় আগে পদচ্ছেদ বলে দিই, তারপরে সঙ্গে সঙ্গে পাশে কি বিভক্তি আছে এটাও বলি। এরপরে বিভক্তি কেন বলি? কারণ বিভক্তি হলে সেখান থেকে আমরা অর্থ উপস্থিত হবে, এইখানে এই বিভক্তি আছে, এই বিভক্তির এই অর্থ, তাহলে এই পদটার এই অর্থ। সেরকম ভাবে পদের অর্থ যখন আমাদের বোঝা হয়ে যাবে, সেই পদের অর্থ বোঝার পরে পদের অর্থ বোঝার পরে কি হবে? সেই প্রত্যেকটা পদের অর্থ উপস্থিত যখন হয়ে যাবে, সেই প্রত্যেকটা অর্থের মধ্যে কি সম্বন্ধ, সেই সম্বন্ধ জ্ঞান আমাদের সম্বন্ধ করতে হয়। সেই সম্বন্ধটাকে আমরা অন্বয় বলি। সূত্রের ব্যাখ্যার সময় আমরা কি করি? প্রথমে পদচ্ছেদ, তারপরে বিভক্তি নির্ণয়, তারপরে কোন পদের কি অর্থ, তারপরে কোন পদার্থের সঙ্গে কোন পদার্থের অন্বয় হচ্ছে, সম্বন্ধ হচ্ছে। একটা পদার্থের আরেকটা পদার্থের সঙ্গে যে সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে কি বলা হয়? অন্বয় বলা হয়। অন্বয় হওয়ার পরে আমাদের বাক্যার্থ বোধ হয়, ঠিক আছে? তো সেই বাক্যার্থ বোধের ক্ষেত্রে আমাদের দেখলাম সন্ধি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে ভূমিকা পালন করছে? পদের জ্ঞান করিয়ে। পদের জ্ঞান তো হয়ে গেল, এখানে পদ থেকে যে অর্থ উপস্থিত হবে, সেই অর্থ উপস্থিতের জন্য হচ্ছে আমাদের কারক বিভক্তি জানতে হবে, বিভক্তি নির্ণয় করতে পারতে হবে, আর কোন অর্থে কোন কারকে কোন বিভক্তি হয়েছে সেটাও জানতে হবে। এই জন্য কারক প্রকরণকে বিভক্তি অর্থ প্রকরণ এটাও বলা হয়। কোথায় কি বিভক্তি আছে সেটা তো আমরা শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করেই বলতে পারবো, কিন্তু কোন বিভক্তির কি অর্থ সেটা বোঝার জন্যই হচ্ছে এই কারক প্রকরণ। এই কারক হচ্ছে টোটাল 6টা কারক আছে। কি কি কেউ বলতে পারবেন কি? স্যার বলবো, শক্তি কারক, কর্মকারক, করণ কারক, সম্পাদন কারক, অপাদান কারক, অধিকরণ কারক আর সম্বন্ধ সম্বন্ধটা কোনো কারক নয়, 6টা হচ্ছে কারক। কারক।
কর্তা কর্ম চ কरणं সম্প্রদানম তথৈব চ অপাদানম অধিকরণম কারকাণ্যাহু ষট। কর্তা কর্ম করণ সম্প্রদান অপাদান অধিকরণ, এই হচ্ছে ছটা কারক। আর সম্বন্ধ যেটাকে আমরা বলছি ষষ্ঠী বিভক্তি, সেটা আলাদা। কারক বলতেই ছটা। তাহলে কারক বলতে আমরা কি বুঝছি? এখন প্রথমত কারক ছটা জেনে গেলাম, কিন্তু কারক শব্দের অর্থ কি জানি? কারক শব্দের অর্থ কেউ বলতে পারবেন কি? বাংলাতে কেউ পড়েছেন তো? বাংলা ব্যাকরণ সবাই 7-8 কারক প্রকরণ পড়েছে, মানে কারক বিভক্তি একটা চ্যাপ্টার থাকে। আর তারপরে তো কলেজেও তো অনেকের বাংলা থাকে। কলেজে বাংলাতে কি পড়ানো হয়? কমন পেপার থাকে না একটা? কারক মানে কি? স্যার বলবো, হ্যাঁ। ক্রিয়ার সাথে যার সম্বন্ধ হয়, মানে সাক্ষাৎ সম্বন্ধ, হ্যাঁ ক্রিয়ান্বয়ী কারকম। হ্যাঁ, ক্রিয়ান্বয়ী কারকম, বাংলাতে এটাই বলা হয়, তাই তো? ক্রিয়ান্বয়ী কারকম। বাংলাতে কি এটাই বলা হয়? সংস্কৃতে এটাই বলা হয়, ক্রিয়ার সঙ্গে যার অন্বয় হচ্ছে, ঠিক আছে, সাক্ষাৎ অন্বয় হচ্ছে, তাকে কারক বলা হয়। এছাড়াও কারক বলতে ক্রিয়ার যে জনক, তাকে কারক বলা হয়। ক্রিয়ার যে জনক বলতে যে ক্রিয়াকে নিষ্পন্ন করতে সাহায্য করে, সেই হচ্ছে কারক। ক্রিয়া নিষ্পাদনে যার ভূমিকা আছে, সেই হচ্ছে কি? কারক। এই জন্য ক্রিয়াজনকম কারকম বলা হয়। ক্রিয়াজনকম কারকম অথবা ক্রিয়ান্বয়িত্বম কারকত্বম বা ক্রিয়ান্বয়ী কারকম, এই দুটাই হচ্ছে ব্যাকরণে মানা হয়। দুটা লক্ষণ নিয়েই অনেক বিচার আছে, তো আমাদের অতটা জানার দরকার নেই। কারক বলতে সাধারণভাবে আমরা ক্রিয়ার যে জনক, তাকেই আমরা কারক বলবো। এই কারক হচ্ছে 6 ধরনের। তার একটা উদাহরণ আমি কারকে একটা প্রসিদ্ধ উদাহরণ আছে। এই হচ্ছে বাক্য। রাজা রামচন্দ্রঃ গঙ্গা তীরে গোষ্ঠাৎ স্বহস্তেন দরিদ্রায় কাম দদাতি। এখানে হচ্ছে রাজা, এটা হচ্ছে কর্তৃকারক, গঙ্গা তীরে অধিকরণ কারক, গোষ্ঠাৎ অপাদান কারক, স্বহস্তেন করণ কারক, দরিদ্রায় সম্প্রদান, গাম কর্ম। এই সবগুলোই হচ্ছে এখানে ক্রিয়াকে দান ক্রিয়া, ঠিক আছে? তো সেই দান ক্রিয়া সম্পন্ন করার জন্য বা দান ক্রিয়া নিষ্পন্ন করার জন্য যাদেরই ভূমিকা আছে,
বা যারা এই দান ক্রিয়াকে সম্পন্ন করছে তারা সবাই হচ্ছে কারক। যেমন রাজা, সে না থাকলেও কিন্তু দান ক্রিয়া হবে না। এই জন্য রাজা হচ্ছে দান ক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করছে, সে কারক। গঙ্গা তীরে আধার যদি না থাকে কোথায় দেবে, তার জন্য আধারেরও গুরুত্ব আছে দান ক্রিয়া সম্পন্ন হওয়াতে, সেও কারক। গোষ্ঠ থেকে যদি না নিয়ে আসতে পারে, মানে কোনো একটা গোষ্ঠ বলতে কোনো একটা থেকে তো গরু নিয়ে আসতে হবে, তাহলে সেটাও থাকতে হবে, তার জন্য এটাও কারক। স্বহস্তেন, এটা তো কারক হতেই হবে, বোঝাই যাচ্ছে। দরিদ্র যদি না থাকে তবুও দান ক্রিয়া সম্ভব হবে না, তার জন্য সেও কারক। আর গরু যদি না থাকে তাহলেও সম্ভব হবে না, এই জন্য এই সমস্ত হচ্ছে কারক। অযোধ্যায়াহা, এটার কিন্তু কোনো গুরুত্ব নেই, এ ক্রিয়া নিষ্পাদন করছে না, এই জন্য এটা কারক নয়। এই হচ্ছে ছোটা কারক এখানে। হুম হ্যাঁ, গোষ্ঠাত মানে কি? গোষ্ঠ মানে হচ্ছে যেখানে গরু থাকে, ও আচ্ছা, গোশালা। 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 তাহলে কারক সম্বন্ধে সাধারণভাবে ধারণা সকলেরই আছে। এই যে ছটা কারক বলা হলো, তার মধ্যে একটা অন্যতম কারক হচ্ছে কর্তৃকারক। সেই কর্তৃকারক কাকে বলে, সেই জন্য একটা সূত্র করা হয়েছে, স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তা এটা হচ্ছে একটা সংজ্ঞা সূত্র। এই সূত্রের দ্বারা কর্তৃ সংজ্ঞা বিধান করা হয়। কি সংজ্ঞা বিধান করা হয়? কর্তৃ সংজ্ঞা। স্বতন্ত্র কর্তা, এই সূত্রে স্বতন্ত্র এটাও প্রথমান্ত, কর্তা এটাও প্রথমান্ত। আর এখানে কারকে একটা সূত্র আছে, এর আগে কারকে সূত্রের অধিকার আসছে। কারকে এই সূত্রে আমরা যে দেখতে পাচ্ছি যে সপ্তমী বিভক্তি দেখা যাচ্ছে, কিন্তু এই সপ্তমী বিভক্তি অধিকরণ অর্থে নেই, কিন্তু প্রথমার্থে বিহিত হয়েছে। এই জন্য কারকে এর অর্থ সাক্ষাৎ আমরা কি নেব? কারকম। কারকে এর অর্থ কি নেব? কারকম। স্বতন্ত্র কারকম কর্তা, এরকম এই সূত্রে এখন তিনটা পদ আমরা পাচ্ছি। তাহলে কি অর্থ আসছে? স্বতন্ত্র কারকম কর্তা। ঠিক আছে, স্বতন্ত্রের কারক সংজ্ঞা আর কর্তৃ সংজ্ঞা হচ্ছে, এটা সূত্রে সামান্যভাবে অর্থ আসছে। স্বতন্ত্র কারকম কর্তা, স্বতন্ত্র কারক সংজ্ঞম সৎ কর্তৃ সংজ্ঞম ভবতি, স্বকর্তৃ সংজ্ঞা ভবতি। ঠিক আছে, স্বতন্ত্র কারক সংজ্ঞা সন কর্তৃ সংজ্ঞা ভবতি, সূত্রের সামান্যভাবে একটা অর্থ আসছে কি? স্বতন্ত্র কারক সংজ্ঞা সন কর্তৃ সংজ্ঞা ভবতি, মানে স্বতন্ত্র কারক সংজ্ঞক হয় ও কর্তৃ সংজ্ঞক হয়। এখন স্বতন্ত্র মানে কি? তো স্বতন্ত্র মানে এখানে আমরা লিখেছি, স্বতন্ত্র বলতে আমরা কি বুঝি? নিজের দ্বারা। আলাদা বা পৃথক। হ্যাঁ,
স্বাধীন। স্বতন্ত্র মানে স্বাধীন, স্বাধীন মানে আলাদা আর কি। স্বাধীন মানে নিজের অধীনে আর কি, স্যার নিজের দ্বারা, স্যার নিজের দ্বারা। যে নিজের সম্পূর্ণ তার নিজস্বতা আর কি। নিজস্বতা মানে নিজস্বতা মানে কি বলবো স্যার, সম্পূর্ণ নিজের স্বাবলম্বী যেটা। স্বাবলম্বী বা নিজস্বতা, নিজের ইচ্ছায় আর কি সবকিছু। হ্যাঁ, সেটাকেই বলা হয় যে অন্যের অধীনে নেই, সেই হচ্ছে স্বতন্ত্র, তাই তো? হ্যাঁ অন্যের অধীনে নেই, এই জন্য স্বতন্ত্র মানে অন্য অনাধীন স্বতন্ত্র। কি বলা হচ্ছে? অন্য অনাধীন, মানে যে অন্যের অধীনে নেই, অনধীন, সেই হচ্ছে কি স্বতন্ত্র। ঠিক আছে? অন্য অনাধীন স্বতন্ত্র। অথবা আত্মনির্ভর যা। আত্মনির্ভর, সেটাই হচ্ছে অন্য অনাধীন স্বতন্ত্র। ঠিক আছে? আত্মনির্ভর, কিসে আত্মনির্ভর, কোথায় স্বতন্ত্র, কি করার জন্য যে কারোর অধীন হয় না। হ্যাঁ, এরকম একটা জিজ্ঞাসা আসবে তো, যদি বলা হয় যে যে কারোর অধীনে থাকে না সেই হচ্ছে স্বতন্ত্র, সেই হচ্ছে কারক, সেই কারকেরই কর্তৃসংজ্ঞা হয়। তাহলে অন্যের অনধীনে থাকে না, কখন থাকে না? বা এমন তো কোনো হতে পারে না যে কোনো সময়ই অন্যের অধীনে থাকে না, কোনো না কোনো বিষয়ে কারোর না কারোর অধীনে থাকতেই হয় তাকে, তাই তো? তো এখন কে স্বতন্ত্র? এরকম কে আছে যে কারোর কোনো অধীনে নেই, কারোর উপর নির্ভর নয়? কেউ আছে কি? কারোর না কারোর উপর ঠিক নির্ভর আছেই। তো এই জন্যই যখন আমাদের এরকম অর্থ উপস্থিত হচ্ছে যে কারোর অধীনে নয়, সেই রকম যে পদার্থ তার কারক সংজ্ঞা হবে ও কর্তৃ সংজ্ঞা হবে, তখন আমাদের স্বভাবতই একটা এরকম প্রশ্ন আসবে। কারণ আমরা কি জানি, সবাই কারোর না কারোর অধীনে আছে। তো কোনো একটা কাজের যে অনধীন হতে পারে, যে পড়াশোনাতে কারোর অধীনে নয়, সে রান্না করাতে কারোর অধীনে নয়। ঠিক আছে? এরকম একটা জিজ্ঞাসা আমাদের আসে কিনা? যদি আমি বলি যে অনধীন, এ কারোর অধীনে নয়, মানে কি? কোন কাজে অধীন নয় সেটা বলতে হবে, কারণ কোনো না কোনো কাজে তো অধীন থাকেই। তো এখানেও সেরকম, যখন আমাদের এরকম অর্থবোধ হচ্ছে যে যে পদার্থ কারোর অধীনে থাকে না, সেই পদার্থ কারক সংযোগ ও কর্তৃ সংযোগ হবে, তখন আমাদের এরকম একটা জিজ্ঞাসা আসবে যে কোথায়, কোন বিষয়ে কারোর অধীনে থাকে না। তো সেই জন্য আমাদের একটা পদ চলে আসছে ক্রিয়া জননে, মানে ক্রিয়া জননম মানে হচ্ছে ক্রিয়া নিষ্পত্তিতে, ক্রিয়া নিষ্পন্ন করাতে, ক্রিয়া নিষ্পন্নের জন্য যে কারোর অধীনে থাকে না, সে কি হবে? তার সেরকম পদার্থের কি হবে? কারক সংজ্ঞা হবে ও কর্তৃ সংজ্ঞা হবে। তাহলে একটা অর্থ বোঝা গেল, ক্রিয়া জননে यह अन्य अनधीनः सह कारक संज्ञः सन् কর্তৃ সংজ্ঞা ভবতি। এই সূত্রের একটা অর্থ হলো, কি অর্থ হলো? বলতে হবে কি কি অর্থ এসছে। আবার একবার বলুন স্যার। ক্রিয়া জননে यह अन्य अनधीनः सह कारक संज्ञः सन् কর্তৃ সংজ্ঞা ভবতি। হুম স্যার বাংলায় বলবো? হুম না, বাংলায় নয়, যেটা বললাম অনুবাদ করতে বললাম, আমি যেটা বললাম সেটাই অনুবাদ করতে বললাম। क्रियाजनने अन्न अनधीनः कारकसंज्ञं सन् कर्तृसंज्ञं भवति।
ক্রিয়াজননে ইহ অন্য অনধীনঃ সহ কারক সংজ্ঞা সন কর্তৃ সংজ্ঞা ভবতি। এটা একটা অর্থ হলো। অর্থ আমরা বুঝতে পারলাম যে ক্রিয়া নিষ্পন্ন করতে যে কারোর অধীনে থাকে না, বা যে স্বতন্ত্রভাবে, স্বতন্ত্র মানে সেই একই অর্থ চলে আসছে, তার জন্য যে ক্রিয়া নিষ্পত্তিতে কারোর অধীনে থাকে না সেই পদার্থের কারক সংজ্ঞা ও কর্তৃ সংজ্ঞা হয়। যেমন উদাহরণ দেখছি আমরা, এর উদাহরণ পরে আছে। সাধারণভাবে যদি আমি দেখি, এই প্রথম বাক্যটা যদি দেখি, এখানে অযোধ্যায়াহ রাজা রামচন্দ্রঃ দানক্রিয়া নিষ্পন্ন করছে। এখন এই দানক্রিয়া নিষ্পন্ন করার জন্য রামচন্দ্র কিন্তু কারোর অধীনে নয়, সে নিজেই স্বতন্ত্রভাবে দানক্রিয়া নিষ্পন্ন করতে পারে। ঠিক আছে, বাকি সমস্ত কিছুই কিন্তু কারোর না কারোর অধীনে, রামচন্দ্র কিন্তু কারোর অধীনে নেই। ঠিক তেমনি চৈত্রঃ তণ্ডুলম পচতি, এই জায়গাতেও চৈত্র কিন্তু হচ্ছে পচন পাক ক্রিয়া নিষ্পাদন করার জন্য স্বতন্ত্র, সে যখন চাই রান্না করতে পারে, কারোর অধীনে নেই। এই জন্য চৈত্র হচ্ছে কারক ও কর্তৃসংজ্ঞক হবে, কারক সংজ্ঞকও হবে আর কর্তৃসংজ্ঞকও হবে, মানে চৈত্রকে আমরা কর্তৃকারক বলবো। ঠিক আছে, সাধারণভাবে এরকম অর্থ উপস্থিত আমাদের হচ্ছে, কিন্তু এখানেও কিছু কিছু দোষ হতে পারে, এই অর্থটা মানলে কিছু কিছু দোষ হতে পারে। এই জন্যই আমাদের এখানে স্বতন্ত্র পদের একটা আলাদা অর্থ স্বীকার করা হচ্ছে। লৌকিক যে স্বতন্ত্র পদের অর্থ অন্য অনধীনঃ, সেই লৌকিক অর্থকে না মেনে একটা পারিভাষিক অর্থ স্বীকার করা উচিত। এই জন্য স্বতন্ত্র শব্দের পারিভাষিক অর্থ আমাদের স্বীকার করা হচ্ছে কি, ধাতু বাচ্য ব্যাপারাশ্রয়ঃ। স্বতন্ত্র পদের অর্থ কি বলা হলো? ধাতু বাচ্য ব্যাপারাশ্রয়ঃ। স্বতন্ত্র পদের কি অর্থ? ধাতুবাচ্য ব্যাপারাশ্রয়ঃ। ধাতু বাচ্য ব্যাপারাশ্রয়ঃ। এখন ধাতু বাচ্য ব্যাপারাশ্রয়ঃ এই পদের অর্থ আগে অবশ্যই যারা দুটো কোর্স করে এসেছে তারা জানবে, জানে কিনা? এখানে কর্তৃবাচ্যের কথা বলা হয়েছে, কর্তৃবাচ্য কর্মবাচ্যের কথা। ধাতুর দুটো অর্থ আছে, কি কি? জানা আছে কি কারো? কিন্তু তো তো স্যার এটা ক্রিয়াপদ তো নাকি? কি ধাতু মানে? ক্রিয়াপদের ব্যবহার। ধাতু মানে কি আমরা আগে দেখেছি, ধাতু সংজ্ঞা বিধায়ক সূত্র পড়েছি, সেই ধাতুর দুটি অর্থ হয়। একটা তো স্যার ক্রিয়াপদের মতো ব্যবহৃত হয়, মানে যেমন স্যার গম ধাতু, যেমন স্যার গচ্ছতি, ওটা তো স্যার একটা ক্রিয়া। সেটাই তো ধাতু, হ্যাঁ সেটাই ধাতু, তো ওটা ক্রিয়া হিসেবে তো ব্যবহার হচ্ছে। ধাতু মানে ক্রিয়া, হ্যাঁ ধাতু মানে ক্রিয়া। সেই ধাতুর দুটো অর্থ হয়, কি কি? ক্রিয়া মানে ধাতু নয়, ক্রিয়া মানে অনেক রকম হয়। ঠিক আছে, ক্রিয়া হিসেবে ব্যবহার হচ্ছে মানে ক্রিয়া বলতে অনেক কিছু অর্থ বোঝায়। ঠিক আছে, তো এখানে গচ্ছতি, এখানে যে গম ধাতু, স্যার সেই গম ধাতু, মনোপদী আর পরস্ময়পদী ধাতুর কথা বলা হয়েছে। হ্যাঁ সমস্ত ধাতুই ধাতু সংজ্ঞা বলা করা হয়েছে। তো ধাতু সংজ্ঞা বিধায়ক সূত্র কি? ধাতু সংজ্ঞা বিধায়ক সূত্র ভূপাদয় ধাতবঃ পড়ানো হয়েছে। তো সমস্ত ধাতুর হচ্ছে দুটি অর্থ থাকে, একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে ব্যাপার। এটা শোনা নেই? না স্যার,
যে- ঠিক আছে, তো প্রথমত হচ্ছে এটা আমাদের তাহলে আগে একটু জানতে হবে। ধাতু এর হচ্ছে দুটো অর্থ হতে পারে। আচ্ছা, অত দিয়ে সময় হবে না। এর দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে ব্যাপার। যেমন গম ধাতু যদি বলি, গম ধাতুর ফল কি, তাহলে গম ধাতুর ফল হচ্ছে সংযোগ হয়। গম ধাতু দিয়ে কি হয়? সংযোগ। আর ব্যাপার কি? পাদ বিক্ষেপ। বলেছিলাম এগুলো আমি একটু একটু, ভূয়াদয় ধাতব হয় এখানে। তো এই হচ্ছে সংযোগ হচ্ছে ফল। গম ধাতুর কি হয়? গম ধাতুর ফলে আমাদের উত্তর দেশে সংযোগ হয়, তাই তো? উত্তর দেশে, উত্তর দিকে বলতে আমার সমীপে যে দিক, সেই যেদিকে আমি যাচ্ছি তার সঙ্গে আমার সংযোগ হতে হতে থাকে কিনা? হুম, তার জন্য গম ধাতুর সংযোগ হচ্ছে ফল, সংযোগ হচ্ছে কি, আর পাদ বিক্ষেপ হচ্ছে কি, ব্যাপার। ব্যাপার মানে হচ্ছে ক্রিয়া, যে অ্যাকশনটা করছি সেটা হচ্ছে, সেটাকে ব্যাপার বলছি, সেটাকে ক্রিয়াও বলে। ঠিক আছে, মানে উত্তর দেশে সংযোগ, মানে আমি যদি বলি গ্রামম গচ্ছামি, তাহলে গ্রামের সঙ্গে আমার সংযোগ করার জন্য, গ্রামের সঙ্গে আমার সংযোগ, এটা হচ্ছে ফল। আর সেই ফলটা পাওয়ার জন্য আমি যে সকল কাজগুলো করছি, দৌড়াচ্ছি, হাঁটছি ইত্যাদি, সেটা হচ্ছে ব্যাপার। পাদ বিক্ষেপ বিশেষ করে, এখন সাইকেল চালালে তাহলে সাইকেল চালানোটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক তেমনি পচতি যদি বলা হয়, এরও দুটো অর্থ থাকবে, একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে ব্যাপার। পচ ধাতুর ফল কি হবে? পচ ধাতুর পাক পচতি মানে কি? পচতি মানে রান্না করা। করা। রান্না করে কি হয়? খাদ্য হ্যাঁ, সেই বস্তুটা খাবার যোগ্য হয়। তাহলে খাবার যোগ্যতা সম্পাদন করাটা হচ্ছে ফল, তাই তো? পচতি তার ফল কি? কোন বস্তুকে খাওয়ার যোগ্য করে তোলা। ঠিক আছে, যেমন যদি তন্ডুল বলি, তাহলে সেখানে ফলটা কি হয়? তন্ডুলটাকে নরম করে দেয়, সেটাকে হচ্ছে শাস্ত্রীয় ভাবে মানে বিক্লিপ্তি বলা হয়। সেই নরম ভাবটা চলে আসে, সেটাকে বিক্লিপ্তি বলা হয়। বিক্লিপ্তি হচ্ছে ফল। আর সেই বিক্লিপ্তি ফলটাকে নিয়ে আসার জন্য যা কিছু করা হয়, কি কি করা হয়? কি করা হয়? কেউ রান্না করেনি মনে হচ্ছে। না স্যার, করেছি। অগ্নি প্রজ্বলন থেকে শুরু করে, অগ্নি প্রজ্বলন থেকে শুরু করে তেল গ্যাস, দেওয়া হয়। হ্যাঁ, সেই সমস্ত কিছু হচ্ছে কি ব্যাপার। আর বিক্লিপ্তি হচ্ছে ফল। ঠিক আছে, এরকম সমস্ত ধাতুরই দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সমস্ত ধাতুরই দুটো অর্থ, একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে ব্যাপার। সেই ধাতুতে এরকম এরকম থাকে, যেমন গম ধাতুর সংযোগ হচ্ছে ফল, পাদ বিক্ষেপাদি হচ্ছে ব্যাপার, পচ ধাতুর বিক্লিপ্তি হচ্ছে ফল, ব্যাপার কি? অগ্নি প্রজ্বলনাদি ব্যাপার। ঠিক এরকম সমস্ত ধাতুরই দুটো অর্থ থাকে। সিং ধাতু যেমন ঘুমানো, সেতে রূপ হয়, হ্যাঁ, সেখানে হচ্ছে শইয়া আরোহণ করা, এটা কি? ব্যাপার। আর ফলটা কি? নিদ্রা বা স্বপ্ন।
ঠিক তেমনই হচ্ছে খাওয়া, খাদনম, খাদ ধাতু। তারও দুটো হচ্ছে খাদ ধাতু কি, ফল কি, ফল হচ্ছে কি যেটা স্যার মুখে খেলে যেটা হাঁটি। যেটা মুখে নিয়েছি তার হচ্ছে গলার সঙ্গে সংযোগ। গলা মানে গলা বিল। তৃপ্তি নাকি স্যার? হ্যাঁ, তৃপ্তি নাকি? কি বলো ওটাকে? স্যার তৃপ্তিকে কি গলার্ধকরণ। বলে? হ্যাঁ, গলার্ধকরণ, সেটা হচ্ছে ফল। আর ব্যাপার কি, এই যে দাঁত চালাই আমরা, হাতে খাবারটা করে মুখে নিই, এটা হচ্ছে সমস্ত হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা ধাতুরই ফল আর ব্যাপার দুটি অর্থ থাকে। ঠিক আছে, তাহলে ধাতু যেটা সেটাকে হচ্ছে ধাতুর অর্থ। অর্থ মানে হচ্ছে কি বাচ্য। তাহলে ধাতু বাচ্য মানে কি ধাতুর অর্থ কি হয়, ফল আর ব্যাপার হতে পারে। সেখানে ফল হচ্ছে ব্যাপারের দ্বারা জন্য হয়। ফল কি হয়, ব্যাপারের দ্বারা সৃষ্ট হয়। জন্য মানে কি জাত, উৎপন্ন। ঠিক আছে, তাহলে ধাতুর আমাদের পরিভাষা এখানে কি করলাম আমরা, এখন বোঝা যাবে। স্বতন্ত্র পদের অর্থ কি করেছি, ধাতু বাচ্য ব্যাপারাশ্রয়। ঠিক আছে, তার মানে কি ধাতুর বাচ্য মানে ধাতুর অর্থ যে ব্যাপার, সেই ব্যাপারের যেটা আশ্রয় সেই হচ্ছে স্বতন্ত্র। ঠিক আছে, ধাতুর বাচ্য যে ব্যাপার, ধাতুর বাচ্য মানে ধাতুর অর্থ যে ব্যাপার, সেই ব্যাপারের আশ্রয় যে, সেই কি হবে স্বতন্ত্র। আর তারই কি হবে, কারক সংজ্ঞা হবে আর কর্তৃ সংজ্ঞা হবে। তাহলে সেই ক্ষেত্রে সূত্রের অর্থ কি হবে, স্বতন্ত্র কারকম কর্তা। মানে স্বতন্ত্র মানে কি ধাতু বাচ্য ব্যাপারাশ্রয়, কারকম মানে কারক সংজ্ঞা সন, কর্তৃ সংজ্ঞা ভবতি। ঠিক আছে, ধাতু বাচ্য ব্যাপারাশ্রয়, কারক সংজ্ঞা সন, কর্তৃ সংজ্ঞা ভবতি, এই হচ্ছে সূত্রের অর্থ আসছে। ঠিক আছে, মানে ধাতুর অর্থ যে ব্যাপার, সেই ব্যাপারের আশ্রয় যে, মানে সেই ব্যাপার যাতে আছে, সেই হচ্ছে কারক সংজ্ঞক আর কর্তৃ সংজ্ঞক হবে। যেমন উদাহরণ আমরা এখানে একবার দেখে নিই। চৈত্র তণ্ডুলম পচতি, এখানে পচন ক্রিয়া পাক, তাই তো। তার সেই পচ ধাতু আছে, তার দুটো অর্থ ফল আর ব্যাপার। ফল কি, তো বিক্লিপ্তি। সেই বিক্লিপ্তি কোথায় আছে, এখানে বিক্লিপ্তিটা কোথায় আছে কেউ বলতে পারবেন কি? কলম। বিক্লিপ্তি মানে হচ্ছে যে নরম ভাবটা হয়ে যায় চালের মধ্যে, সেই বিক্লিপ্তিটা নরম ভাবটা কোথায় আছে? আমি বলেই তো দিলাম আমি, স্যার তণ্ডুলমে। তণ্ডুলমের তন্ডুলে আছে। তো বিক্লিপ্তি এখানে ফলের আশ্রয় হচ্ছে কি তন্ডুল। আর অগ্নি প্রজ্বলনাদি যে কাজ, অগ্নি জ্বালাচ্ছে যে অ্যাকশনটা যে করছে, সেই অ্যাকশনটা কোথায় আছে, ব্যাপার সেটা, সেটা কোথাতে আছে, পচতির মধ্যে। পচতির মধ্যে আছে। পচতি কে, পচতি কারোর নাম নয় এখানে। চৈত্র। হ্যাঁ, সেই চৈত্র। চৈত্রের মধ্যে আছে। পচতি অগ্নি জ্বালাচ্ছে না চৈত্র জ্বালাচ্ছে? কর্তা, আচ্ছা। ঠিক আছে, তাহলে ধাতু বাচ্য যে ব্যাপার, কি ব্যাপার, অগ্নি প্রজ্বলনাদি রূপ ব্যাপার, সেই ব্যাপারের যে আশ্রয়, কে আশ্রয়, কে চৈত্র, তার কি হবে কারক সংজ্ঞা আর কর্তৃ সংজ্ঞা হচ্ছে। কর্তৃ সঙ্গ। ঠিক আছে, ঠিক তেমনি অযোধ্যায়াः রাজা রামচন্দ্রः গঙ্গা তীরে গোষ্ঠাৎ স্বহস্তেন দরিদ্রায় কাম দদাতি। এখানে দানব ক্রিয়া, দানব ক্রিয়া মানে হচ্ছে দানব ক্রিয়া, দান মানে কি এরকম হাতে নিয়ে, দানব ক্রিয়ার একটা এটা অনুষ্ঠান একটা। দানব ক্রিয়া মানে আমরা এরকম ভাবে কাউকে এরকম একটা দিয়ে দিলাম, ওটা ওরকম নয়। দানব ক্রিয়া হচ্ছে একটা অনুষ্ঠান। যেমন হয় না, আমরা আমাদের অনেক সংস্কার হয়, সংস্কারের সময় আমরা একটা অনুষ্ঠান করি, মানে সেখানে মন্ত্রপূর্বক করতে হয়। ঠিক তেমনি দানটাও হচ্ছে সেরকমই মন্ত্রপূর্বক অনুষ্ঠান একটা। সন্ধ্যা বন্দনা একটা অনুষ্ঠান, যেমন যাগ একটা অনুষ্ঠান, যেমন ঠিক তেমনি দানটাও হচ্ছে একটা অনুষ্ঠান। সেখানে মন্ত্রপূর্বক নিজের সত্ত্ব ত্যাগ করতে হয়।
ইদন্ন মম এরকম ভাবে তার মধ্যে যে নিজের সত্ত্ব আছে সেই সত্ত্বটা ত্যাগ করতে হয়। তো সেই ত্যাগটা কে করছে? সেই ত্যাগ করা হচ্ছে দান। সেই ত্যাগ নিজের ত্যাগ করবে, নিজের সত্ত্ব ত্যাগ করবে, আর অন্য একজনের সত্ত্ব সেখানে উৎপন্ন করবে, সেটা হচ্ছে দান। তাহলে সেই দান অনুকূল যে ব্যাপার, নিজের সত্ত্ব ত্যাগ করার রূপ যে ব্যাপার, সেই ব্যাপার কাতে আছে? কোথায় আছে? সে রামচন্দ্র। রামচন্দ্র আছে, এই জন্য রামচন্দ্র হচ্ছে কর্তা। ঠিক আছে, এরকমই দেবদত্ত গৃহম গচ্ছতি, তম ধাতু অর্থ সংযোগ, ফল আর ব্যাপার হচ্ছে পাদ বিক্ষেপ। পাদ বিক্ষেপ কোথায় আছে? দেবদত্ততে আছে, এই জন্য দেবদত্ত হচ্ছে কর্তা। ঠিক আছে, এই হচ্ছে কর্তৃ লক্ষণ কর্তার। সূত্রের অর্থ বোঝা গেল। তাহলে সূত্রের অর্থ কি হবে? ধাতু বাচ্য ব্যাপার শ্রেয় কারক সংজ্ঞা সন কর্তৃ সংজ্ঞা ভবতি। এই হচ্ছে স্বতন্ত্র কর্তা, এই সূত্রের অর্থ। এই সূত্রের দ্বারা কর্তৃ সংজ্ঞার বিধান করা হচ্ছে। সকলেই আশা করছি বুঝে গেছে ব্যাপারটা। স্যার এখানে দুটো অর্থে তাহলে বলা যাবে, একটা ক্রিয়া হ্যাঁ, ওটা বলা যাবে। দুটো অর্থই করা যেতে পারে। এই অর্থটা স্বীকার করলে অনেক জায়গাতে সামান্য দোষ আসতেও পারে, এই জন্য শাস্ত্রকার মতে এটাই যুক্তিযুক্ত। এটা কেউ গ্রন্থে সেরকম লিখে না, কিন্তু এটা হতে পারে। ধাতু বাচ্য আশ্রয় কারক সংজ্ঞা সন কর্তৃ সংজ্ঞা ভবতি। শাস্ত্র সভাতে কোথাও এই অর্থটা বললে তারা সন্তুষ্ট হয়ে যাবে। এই হচ্ছে স্বতন্ত্র কর্তা। এই সূত্রের অর্থ হলো, আমাদের শুরু হলো, আস্তে আস্তে হয়ে যাবে। এই স্যার এটা বাংলাটা কি হবে তাহলে? ধাতুর কর্তা। যে ব্যাপার, সেই ব্যাপারের আশ্রয় যে তার কারক সংজ্ঞা ও কর্তৃ সংজ্ঞা হয়। দ্বিতীয় সূত্র, তাই তো? প্রথম অবলিক দেওয়া আছে। এটা হচ্ছে সূত্রের অর্থ। স্যার ক্রিয়া জননে অন্যান্য, বাট ওইটা আর একটা সূত্র। হ্যাঁ, ওটা আর একটা সূত্র। ক্রিয়াধীনঃ কারক সংজ্ঞা সন কর্তৃ সংজ্ঞা ভবতি, অথবা ওটা ধাতুবাচ্য ব্যাপারাশ্রয় কারক সংজ্ঞা সন কর্তৃ সংজ্ঞা ভবতি। দুটো সূত্র হচ্ছে না, দুটো অর্থ হচ্ছে, সূত্র একটাই। হ্যাঁ, দুটো অর্থ হচ্ছে। তাহলে এখানেই আজকে রাখছি। ঠিক আছে স্যার, শুভরাত্রি। আর আগের দিনের বাড়ির কাজগুলো কিন্তু সকলেই করবেন, এই কাজগুলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি।